দ্বাত্রিংশ পরিচ্ছেদ। কোনরূপে মাসখানেক কাটিল। এই 1 মাসের মধ্যে সর্বজয়া নানা উপায় চিন্তা করিয়াছে, কিন্তু কোনোটাই সমীচীন মনে হয় না। 2-1 বার দেশে ফিরিবার কথাও যে তাহার না মনে হইয়াছে এমন নয়, কিন্তু যখনই সে কথা মনে ওঠে তখনই সে তাহা চাপিয়া যায়। প্রথমত তো দেশের এক ভিটাটুকু ছাড়া বাকি সব কতক দেনার দায়ে কতক এমনি বেচিয়া কিনিয়া আসা হইয়াছে, জমিজমা কিছুই আর নাই। দ্বিতীয়ত, সেখান হইতে বিদায় লইবার পূর্বে সে পথে ঘাটে বউঝিদের সম্মুখে নিজেদের ভবিষ্যতের সুখের ছবি কতভাবে আঁকিয়া দেখাইয়াছে। নিশ্চিন্দিপুরের মাটি ছাড়িয়া যাওয়ার অপেক্ষা মাত্র। এ পোড়া মূর্খের দেশে তাহার স্বামীর কদর কেহ বুঝিল না, কিন্তু যেখানে যাইতেছে সেখানে যে তাহাকে সকলে লুফিয়া লইবে, অবস্থা ফিরিতে যে 1 বৎসরও দেরি হইবে না, এ কথা হাত মুখ নাড়িয়া সর্বজয়া কতভাবে তাহাদের বুঝাইয়াছে। এই তো চৈত্র মাস, 1 বৎসর এখনো পূর্ণ হয় নাই। ইহারই মধ্যে এরূপ নিঃসম্বল দীন অবস্থায় তাহার উপরে বিধবার বেশে সেখানে ফিরিয়া গিয়া সকলের সম্মুখে দাঁড়াইবার কথাটা ভাবিতেই সে লজ্জায় সংকোচে মাটিতে মিশিয়া যাইতেছিল। যাহা হইবার এখানেই হউক, ছেলের হাত ধরিয়া কাশীর পথে পথে ভিক্ষা করিয়া ছেলেকে মানুষ করিবে, কে দেখিতে আসিবে এখানে? মাসখানেক পরে একটা সুবিধা হইল। কেদারঘাটের এক ভদ্রলোক মিশনের অফিসে জানাইলেন যে তাহার পরিচিত এক ধনী পরিবারের জন্য একটি ব্রাহ্মণের মেয়ে আবশ্যক। জাতের মেয়ে, ঘরে আনিবেন, কাজকর্মে সাহায্য করিবেন। মিশন এরূপ কোনো লোকের সন্ধান দিতে পারেন কিনা। শেষ পর্যন্ত মিশনের যোগাযোগে ভদ্রলোকটি অপুদের সেখানে পাঠাইতে রাজি হইলেন। সর্বজয়া অকুল সমুদ্রে কুল পাইয়া গেল। 1-2 পরে সেই ভদ্রলোকটি বলিয়া পাঠাইলেন যে বাসা একেবারে উঠাইয়া যাইবার জন্য যেন ইহারা প্রস্তুত হয়, কারণ সেই ধনী গৃহস্থদের বাটি কাশীতে নয়, তাহাদের বাড়ির কাহারা কাশীতে বেড়াইতে আসিয়াছেন, ফিরিবার সময় সঙ্গে করিয়া লইয়া যাইবেন। প্রকাণ্ড বড় হলদে রঙের বাড়িটা, কাশীতে যেরকম বড় বড় বাড়ি আছে সেই ধরনের খুব বড় বাড়ি। সকলের পিছনে পিছনে সর্বজয়া ছেলেকে লইয়া সংকুচিতভাবে বাড়ির ভিতর ঢুকিল। অন্তঃপুরে পা দিতেই অভ্যর্থনার একটা রোল উঠিল। তাহার জন্য নহে, যে দলটি এইমাত্র কাশী হইতে বেড়াইয়া ফিরিল তাহাদের জন্য। ভিড় ও গোলমাল একটু কমিলে বাড়ির গিন্নি সর্বজয়ার সম্মুখে আসিলেন। খুব মোটাসোটা, একসময় বেশ সুন্দরী ছিলেন বোঝা যায়, বয়স 50-এর উপর। গিন্নিকে প্রণাম করিতেই তিনি বলিলেন, থাক থাক, এসো এসো। আহা, এই অল্প বয়সেই এটি ছেলে বুঝি? খাসা ছেলে, কি নাম? আর একজনকে বলিলেন, বাড়ি বুঝি কাশীতেই না? তবে বুঝি। সকলের কৌতূহল দৃষ্টির সম্মুখে সর্বজয়া বড় লজ্জা ও অস্বস্তি বোধ করিতেছিল। গিন্নির হুকুমে যখন ঝি তাহার জন্য নির্দিষ্ট ঘরে তাহাকে লইয়া গেল, তখন সে হাঁপ ফেলিয়া বাঁচিল। পরদিন হইতে সর্বজয়া চুক্তিমতো রান্নার কাজে ভর্তি হইল। রাঁধুনি সে একা নয়, 4-5 জন আছে। 3-4টা রান্নাঘর, আঁশ নিরামিষ, দুধের ঘর, রুটির ঘর, বাহিরের লোকদিগের রান্নার আলাদা ঘর, ঝি চাকরের সংখ্যা নাই। রান্নাবাড়িটা অন্তঃপুরের মধ্যে হইলেও একটু পৃথক, সেদিকটা যেন ঝি চাকর বামুনের রাজত্ব। বাড়ির মেয়েরা কাজ বলিয়া ও বুঝাইয়া দিয়া যান মাত্র, বিশেষ কারণ না ঘটিলে রান্নাবাড়িতে বড় একটা থাকেন না। সর্বজয়া কি রাঁধিবে এ কথা লইয়া আলোচনা হয়। সর্বজয়ার বরাবরই বিশ্বাস সে খুব ভালো রাঁধিতে পারে। সে বলিল, নিরামিষ তরকারি রান্নার ভার বরং তাহার উপর থাকুক। রাঁধুনি বামনি মোক্ষদা মুচকি হাসিয়া বলিল, বাবুদের রান্না তুমি করবে? তাহলেই তো চিত্তির। শুনছিস ও পাঁচি, কাশীর ইনি বলছেন কিনা বাবুদের তরকারি রাঁধবেন। কি নাম গা তোমার? ভুলে যাই। মোক্ষদার ওষ্ঠের কোণের ব্যঙ্গের হাসিতে সর্বজয়া সেদিন সংকোচে অভিভূত হইয়া পড়িয়াছিল বটে, কিন্তু 2-1 দিনেই সে বুঝিতে পারিল
যে তাহার পাড়া গায়ের কোনো তরকারি রান্না সেখানে খাটিবে না। ঝোলে যে এত চিনি মিশাইতে হয় বা বাঁধাকপি ফ্রিটার্স বলিয়া যে একটা তরকারি আছে, এই কথা সে এই প্রথম শুনিল। গৃহিণী সর্বজয়াকে মাস 2 বেশ যত্ন করিয়াছিলেন। হালকা কাজ দেওয়া, খোঁজখবর নেওয়া, ক্রমে ক্রমে অন্য 5 জনের সমান হইয়া দাঁড়াইতে হইল। বেলা 2টা পর্যন্ত কাজ করার পর প্রথম প্রথম সে বড় অবসন্ন হইয়া পড়ে। এভাবে অনবরত আগুনের তাতে থাকার অভ্যাস তাহার কোনো কালে নাই। অত বেলায় খাইবার প্রবৃত্তি বড় একটা থাকে না। অন্য অন্য রাঁধুনিরা নিজেদের জন্য আলাদা করিয়া মাছ তরকারি লুকাইয়া রাখে, কতক খায়, কতক বাহিরে কোথাও লইয়া যায়। সে পাতের কাছে একবার বসে মাত্র। রান্নার বিরাট ব্যাপার দেখিয়া সর্বজয়া অবাক হইয়া যায়। এত বড় কাণ্ডকারখানার ধারণা কোনোদিন স্বপ্নেও তাহার ছিল না। বিস্মিত হইয়া মনে মনে ভাবে, 2 বেলায় 3 সের করে তেলের খরচ, রোজ একটা যজ্ঞির তেল ঘিয়ের খরচ। পাড়াগাঁয়ের গরিব ঘরের ছোট সংসারের অভিজ্ঞতা লইয়া সে এসব বুঝিয়া উঠিতে পারে না। একদিন সরু চালের ভাত রান্নার বড় ডেকচিটা নামাইবার সময় মোক্ষদা বামনিকে ডাক দিয়া বলিল, ও মাসিমা, ডেকচিটা একটুখানি ধরবেন? মোক্ষদা শুনিয়াও শুনিল না। এদিকে ভাত ধরিয়া যায় দেখিয়া নিজেই নামাইতে গিয়া ভারী ডেকচিটা কাত করিয়া ফেলিল। গরম ফেন পায়ের পাতায় পড়িয়া তখনই ফোসকা পড়িয়া গেল। গৃহিণী সেই দিনই তাহাকে রুটির ঘরে বদলি করিয়া বলিয়া দিলেন, পা না সারা পর্যন্ত তাহাকে কোনো কাজ করিতে হইবে না। সর্বজয়া ছেলেকে লইয়া নিচের একটা ঘরে থাকে। ঘরটা পশ্চিম দিকের দালানের পাশেই, কিন্তু সেটা এত নিচু আর মেঝে এত স্যাঁতস্যাঁতে এবং ঘরটাতে সবসময় এমন একটা গন্ধ বাহির হয় যে কাশির ঘরও এর চেয়ে অনেক ভালো ছিল। দেয়ালের নিচের দিকটা নোনা ধরা, রাঙা রাঙা বড় বড় ছোপ। প্রতিবার বাহির হইতে ঢুকিয়াই অপু বলে, উহ, কিসের গন্ধ দেখছো মা? ঠিক যেন পুরনো চালের কি কিসের গন্ধ বলো দেখি। নিচের এ ঘরগুলো কর্তৃপক্ষ মনুষ্য বাসের উপযুক্ত করিয়া তৈয়ারি করেন নাই, সেই জন্যই এগুলিতে চাকর বাকর রাঁধুনিরা থাকে। উপরের দালানের সব ঘরগুলি অপু বাহির হইতে বেড়াইয়া বেড়াইয়া দেখিয়াছে। বড় বড় জানালা দরজা, জানালায় সব কাঁচ বসানো, ঘরে ঘরে গদিয়াটা বড় বড় চেয়ার, ঝকঝকে টেবিল, যেন মুখ দেখা যায় এত ঝকঝক করে। অপুদের বাড়িতে যেমন কার্পেটের পুরানো আসন ছিল, ওই রকম কিন্তু ওর চেয়েও ঢের ভালো পুরু ও প্রায় নতুন কার্পেট মেঝেতে পাতা। দেওয়ালে আয়না টাঙানো, এত বড় বড় যে অপুর সমস্ত চেহারাখানা তাহাতে দেখা যায়। সে মনে মনে ভাবে, এত বড় বড় কাজ পায় কোথায়? জুড়ে জুড়ে করেছে বোধহয়। দোতলার বারান্দায় আর একটা বড় ঘর আছে, সেটা প্রায়ই বন্ধ থাকে। মাঝে মাঝে চাকর বাকরে আলো হাওয়া খাওয়াইবার জন্য খোলে। সেটার মধ্যে কি আছে জানিবার জন্য অপুর অদম্য কৌতূহল হয়। একদিন ঘরের দরজা খোলা দেখিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়াছিল। কি বড় বড় ছবি, পাথরের পুতুল, বড় বড় গদি আঁটা চেয়ার, আয়না। সে ঘুরিয়া বেড়াইয়া সব দেখিতেছে। এমন সময় ছোটু খানসামা তাহাকে ঘরের মধ্যে দেখিতে পাইয়া রুখিয়া আসিয়া বলিল, কোন বা, কাহে ইসমে ঘোষা? হয়তো সেদিন সে মারই খাইত, কিন্তু বাড়ির একজন ঝি দালান দিয়া যাইতে যাইতে দেখিয়া বলিল, এই ছোটু, ছেড়ে দাও, কিছু বলো না, ওর মা এখানে থাকে, দেখছে দেখুক না। সকলের খাওয়া দাওয়া সারা হইলে সর্বজয়া বেলা 2:30টার সময় নিজের ঘরটিতে আসিয়া খানিকটা শোয়। সারা দিনের মধ্যে এই সময়ের মধ্যে কেবল মায়ের সঙ্গে মন খুলিয়া কথা হয় বলিয়া মাঝে মাঝে অপু এ সময় ঘরে আসে। তাহার মা তাহাকে একবার করিয়া দিনের মধ্যে চায়। এ বাড়িতে আসা পর্যন্ত অপু যেন দূরে চলিয়া গিয়াছে। সারাদিন খাটুনি আর খাটুনি, ছেলের সঙ্গ হইতে দূরে থাকিতে হয়। বহু রাত্রে কাজ সারিয়া আসিতে অপু ঘুমাইয়া পড়ে, কথা হয় না। এই দুপুরটার জন্য তার মন তৃষিত হইয়া থাকে। দৌড়ে পায়ের শব্দ হইল। সর্বজয়া বলিল, কে? অপু, আয়। দৌড় ঠেলিয়া বামনি মাসি ঘরে ঢুকিল। সর্বজয়া বলিল, আসুন মাসিমা, বসুন। সঙ্গে সঙ্গে অপুও আসিল। বামনি মাসি বাবুদের সম্পর্কে আত্মীয়া, কাজী তাহাকে খাতির করিয়া বসাইল। বামনি মাসির মুখ ভারী ভারী,
খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, দেখলে তো আজ কাণ্ডখানা বড় বৌমার। বলি কি দোষটা? তুমি তো বরাবরই রুটির ঘরে ছিলে। মাছ ঘি এনে চুপড়িতে করে রেখে গেল। আমি ভাবলাম বাঁধাকপিতে বুঝি। কি রকম অপমানটা দেখলে তো একবার। পোলোয়ার মাছ তো সে কথা ঝিকে দিয়ে বলে পাঠালে তো হতো। সদু ঝিও কি কম বদমাইশের ধাড়ি নাকি? গিন্নির পেয়ারের ঝি কিনা মাটি মারিয়ে চলে না, ওপরে গিয়ে 7খানা করে লাগায়। ওই তো ছিরিকণ্ঠ ঠাকুরও ছিল। বলুক দিকি। গল্প করিতে করিতে বেলা যায়। মাসি বলে, যাই জলখাবারের ময়দা মাখি গে, 4টে বাজলো। মাসি চলিয়া গেলে অপু মায়ের কাছে ঘেঁষিয়া বসিল। তাহার মা আদর করিয়া চিবুকে হাত দিয়া বলিল, কোথায় থাকিস দুপুরে বলতো? অপু হাসিয়া বলিল, ওপরের বৈঠকখানা ঘরে কলের গান বাজছে মা, শুনছিলাম ওই বারান্দাটা থেকে। সর্বজয়া খুশি হইল। হ্যাঁ রে, তোর সঙ্গে বাবুদের ছেলেদের ভাবসাব হয়নি? তোকে ডেকে বসায়? খুব। অপু এটা মিথ্যা বলিল। তাহাকে ডাকিয়া কেহ বসায় না। ওপরের বৈঠকখানাতে গ্রামোফোন বাজানোর শব্দ পাইলেই খানিকটা ইতস্তত করিয়া পরে ভয়ে ভয়ে উপরে উঠিয়া যায় ও বৈঠকখানার দোরের পাশে চুপ করিয়া দাঁড়াইয়া গান শোনে। প্রতি মুহূর্তেই তাহার ভয় হয় এইবার হয়তো উহারা তাহাকে বলিবে নিচে চলিয়া যাইতে। গান শেষ হইলে নিচে নামিবার সময় ভাবে, কেউ তো কিছু বকলে না। কেন বকবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনি বাইরে। আমি তো বাবুদের ঘরের মতো যাচ্ছি নে। এরা ভালো লোক খুব। এবারই ছেলেদের সঙ্গেও তার মেলামেশা হইল না। তাহারা উহাকে আমলই দেয় নাই। সেদিন রমেন, টেবু, সমীর, সন্তু ইহারা একটা চৌকা পিঁড়ির মতো তক্তা সামনে পাতিয়া কাঠের কালো কালো গুটি চালিয়া একরকম খেলা খেলিতেছিল। নাম নাকি ক্যারাম খেলা। সে খানিকটা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলাটা দেখিতেছিল। তার চেয়ে বেগুন বিচি খেলা ঢের ভালো। বৈশাখের প্রথমে বড়বাবুর মেয়ের বিবাহ উপলক্ষে বাড়ি সরগরম হইয়া উঠিল। গয়া, মুঙ্গের, এলাহাবাদ, কলিকাতা, কাশী নানা স্থান হইতে কুটুম্ব কুটুম্বিনীদের আগমন শুরু হইল। সকলেই বড়লোকের ঘরের মেয়ে ও বড় ঘরের বধূ। প্রত্যেকের সঙ্গে তাদের নিজেদের ঝি চাকর আসিয়াছে। নিচের তলার দালান বারান্দা রাত্রে তাহারাই দখল করে। সারারাত্রি হইচই। সকালে সর্বজয়াকে ডাকিয়া গিন্নি বলিলেন, ও অপূর্বের মা, তুমি এক কাজ করো। এখন দিন 2 রান্নাঘরে কাজ তোমার থাকুক। নানান জায়গা থেকে তত্ত্ব আসছে। তুমি আর ছোট মক্ষদা সেসবগুলো গুছিয়ে তোমাদের রুটির ঘরের ভাড়ারে তোলাপাড়া করো। মিষ্টি খাবার ওখানেই রেখো। ফল ফুলুরি যা দেখবে পচবার মতো সদুজির হাতে পাঠিয়ে দেবে, নয়তো রেখে দিও। জলখাবারের সময় নিয়ে আসবে বামনি মাসি। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ঝি বেহারাদের মাথায় কত জায়গা হইতে যে কত তত্ত্ব আসিতে লাগিল সর্বজয়া গুনিয়া সংখ্যা করিতে পারে না। মিষ্টান্নের জায়গা দিতে পারা যায় না। ছোট ছোট রূপার চন্দনের বাটি জমিয়া গেল 15-16টা। আম এখনো উঠে নাই, তবু একটা বড় ধামা আমে বোঝাই হইয়া গেল। সর্বজয়া বামনি মাসির হাতে খাবার তুলিয়া দিতে দিতে ভাবে, এই এত ভালো মন্দ, এত কাণ্ড, তাই কি ছেলেটার জন্য কিছু? আহা, বাছা আমার সরকারদের খাবার ঘরের কোনটায় কাঁচুমাচু হয়ে বসে দুটো ভাত খায়। না দিতে পারি পাতে 2খানা ভালো দেখে মাছ, না একটু ভালো তরকারি, না 1 হাতা দুধ। তক্ষুনি ওই সদু হারামজাদি লাগাবে নিজের ছেলের পাতে বাবুদের হেসেল থেকে সব। বিবাহের দিন খুব ভিড়। বরপক্ষ সকালের গাড়িতে আসিয়া পৌঁছিয়া শহরের অন্য এক বাড়িতে ছিল। সন্ধ্যার কিছু পূর্বে প্রকাণ্ড শোভাযাত্রা করিয়া বর আসিল। বাহিরের উঠান নিমন্ত্রিতদের দলে ভরিয়া গিয়াছে। সারা উঠানটাতে শতরঞ্চি পাতা, এক কোণে চওড়া জরিপার লাল মখমলে মোড়া উঁচু বরাসন, জরির ঝালর দোলানো নীল সাটিনের চাঁদোয়া, দুপাশে কিংখাবের তাকিয়া, বড় বড় বেলফুলের মালা 3 গাছা করিয়া চাঁদোয়ার খিলানে খিলানে টাঙানো। চারিপাশে বরযাত্রীগণের চেয়ার ও কৌচ, বিলাতি সেন্ট ও গোলাপ জলের পিচকারি ঘন ঘন ছুটিতেছে। অপু এ সমস্ত বিশেষ কিছু দেখে নাই। সে ঘুমাইয়া পড়িয়াছিল। একবার মাত্র সে বাড়ির মধ্যে গিয়াছিল, তখন স্ত্রী আচার হইতেছে, রাত্রি অনেক। মাকে কোথাও খুঁজিয়া পাইল না। উৎসবের ভিড়ে কে জানে কোথায় কি কাজে ব্যস্ত আছে। দামি বেনারসি শাড়ি পরা মেয়েদের ভিড়ে উঠানের কোথাও এতটুকু স্থান ফাঁকা নাই।
ছোটবাবুর মেয়ে অরুণা কাহাকে ডাকিয়া বাহিরের বৈঠকখানা হইতে বড় অর্গানটা বাড়ির ভিতর আনিতে বলিতেছে। বিবাহের দিন দুই পরে শখের থিয়েটার উপলক্ষে আবার খুব হইচই। উঠানের এক কোণে স্টেজ বাঁধা হইয়াছে, গোলাপ ফুলে ও অর্কিডে স্টেজটা খুব চমৎকার সাজানো। 500 ডালের প্রকাণ্ড ঝাড়টা স্টেজের মধ্যে খাটানো হইল। এই কদিনের ব্যাপারে অপুর একেবারে তাক লাগিয়া গিয়াছে। আজকাল থিয়েটার জিনিসটি যে কি সে আদৌ জানে না। আগ্রহ ও কৌতূহলের সহিত পূর্ব হইতেই ভালো জায়গাটি দখল করিয়া রাখিবার জন্য সে আসরের সামনের দিকে সন্ধ্যা হইতে বসিয়া রহিল। ক্রমে ক্রমে একে একে নিমন্ত্রিত ভদ্রলোকেরা আসিতে লাগিলেন। চারিদিকে আলো জ্বলিয়া উঠিল। বাড়ির দারোয়ানেরা জরির উর্দি পরিয়া আসরের বাহিরে ও দরজার কাছে দাঁড়াইল। সরকার ইতস্তত ছুটাছুটি করিয়া কাজ দেখাইতে লাগিল। কনসার্ট আরম্ভ হইল। যখন ড্রপসিন উঠিবার আর বেশি দেরি নাই, বাড়ির গোমস্থা গিরিশ সরকার তাহার কাছে আসিয়া নিচু হইয়া চাহিয়া দেখিয়া বলিল, কে? অপু মুখ উঁচু করিয়া চাহিয়া দেখিল, কিন্তু মুখচোরা বলিয়া খানিক্ষণ কথা কহিতে পারিল না। তাহাকে জবাব দিবার অবকাশ না দিয়াই গিরিশ সরকার বলিল, ওটো ওটো, এখানে বাবুরা বসবেন, ওটো। গিরিশ সরকার আন্দাজে তাহাকে চিনিতে পারিয়াছিল। অপু পিছনে চাহিয়া বিপন্ন মুখে নামতা পড়া সুরে বলিল, আমি সন্ধ্যে থেকে এইখানটায় বসে আছি, পিছনে যেসব ভর্তি, কোথায় যাব? তাহার কথা শেষ হইতে না হইতেই গিরিশ সরকার তাহার হাতের নড়া ধরিয়া জোরে ঝাঁকুনি দিয়া উঠাইয়া দিয়া বলিল, তো নিকুচি করেছে জ্যাঠা ছোকরা কোথাকার, জ্ঞান নেই, একেবারে সামনে বাবুরা বসবেন। উনি রাধুনির বেটা এসেছেন মুখের কাছে বসতে, তাই যাব, ওকে বলে দাও। ফাজিল জ্যাঠা কোথাকার, যা এখান থেকে, যা ওই থামটার কাছে বসকে যা কোথাও। পিছন হইতে দু একজন কর্মকর্তা বলিলেন, কি হয়েছে গিরিশ, কি হয়েছে? কিসের গোল, কে ও? এই দেখুন না ম্যানেজার বাবু, এই জ্যাঠা ছোকরা বাবুদের এখানে এসে বসে আছে, একেবারে সামনে। চন্দননগরে ওরা এসছেন, বসাবার জায়গা নেই, উঠতে বলছি, আবার মুখোমুখি তর্ক। ম্যানেজার বাবু বলিলেন, আর দাও না 2 থাপ্পড় বসিয়ে। অপু জড়সড় হইয়া কোনো দিকে না চাহিয়া অভিভূতের মতো আসরের বাহির হইয়া আসিল। হঠাৎ তাহার মনে হইল আসরের সকলের চোখ তাহার দিকে, সকলেই কৌতূহলের সহিত তাহার দিকে চাহিয়া আছে। প্রথমটা ভাবিল হঠাৎ এক দৌড় দিয়া সে এখনই এক আসর লোকের চোখের আড়ালে যে কোনো জায়গায় ছুটিয়া পলায়। তাহার পর সে গিয়া এক থামের আড়ালে দাঁড়াইল। তাহার গা ঠকঠক করিয়া কাঁপিতেছিল ভয়ে, অপমানে, লজ্জায়। তাহার সূক্ষ্মানুভূতির পর্দাগুলিতে হঠাৎ বেখাপ্পা গোছের কাঁপুনি লাগিয়াছিল। একটু সামলাইয়া লইয়া থামের আড়াল হইতে উকি মারিয়া দেখিল, কিন্তু চারিধারে চাকর বাকর, ওপরের বারান্দায় চিকের আড়ালে মেয়েরা, ঝি রাধুনীরা নিচের বারান্দায় দাঁড়াইয়া আছে। তাহারা তো সকলেই ব্যাপারটা দেখিয়াছে। কি মনে করিতেছে উহারা? না জানিয়া কি কাণ্ডই করিয়া বসিয়াছে। সে তো জানে না ওটা বাবুদের জায়গা। সে বারবার মনকে বুঝাইতে চেষ্টা করিল, তাহাকে সম্ভবত কেহ চিনিতে পারে নাই। কে না কে, কত তো বাইরের লোক আসিয়াছে, কে তাহাকে চিনিয়াছে। তাহার পর থিয়েটার আরম্ভ হইয়া গেল। সেদিকে তাহার লক্ষ্যই রহিল না। সম্মুখের এই লোকের ভিড়, বদ্ধ বায়ু, আলোর মেলা, দারোয়ান চাকরের হইচই, কোনো দিকে তাহার খেয়াল রহিল না। ছোটু খানসামা একটা রূপার হাঁসের পানদান লইয়া নিমন্ত্রিত ব্যক্তিদের শাড়িতে পান বিলি করিতেছিল। সেইটার দিকে চাহিয়া অপুর গা যেন কেমন করিয়া উঠিল। ওপরের ঘেরা বারান্দার দিকে চাহিয়া ভাবিল, ওদিকে মা নাই তো? যদি মা একথা জানিতে পারে। কিন্তু অপুর ভয় সম্পূর্ণ অমূলক। তাহার মা তখন সে অঞ্চলেও ছিল না, এসব কথা তাহার কানেও যায় নাই। ৩৩ পরিচ্ছেদ। পরের বাড়ি। নিতান্ত পরাধীন অবস্থায় চোরের মতো থাকা সর্বজয়ার জীবনে এই প্রথম। সুখে হোক দুঃখে হোক, সে এতদিন একা ঘরের একা গৃহিণী ছিল, দরিদ্র সংসারের রাজরানী। সেখানে তাহার হুকুম এই এত বড় বাড়ির গৃহিণী বউরানীদের চেয়ে কম কার্যকরী ছিল না। এ যেন সর্বদা জুজু হইয়া থাকা, সর্বদা মন জোগাইয়া চলা, আর একজনের মুখের দিকে চাহিয়া পথ হাঁটা, পান থেকে চুন না খসে, ছোট ছোট তস্য ছোট, এ তাহার অসহ্য হইয়া উঠিতেছিল। খাটিতে খাটিতে মুখে রক্ত ওঠে,
কিন্তু এখানে খাটার মূল্য নাই। প্রাণপণে খাটো, কেহ নাম করিবার নাই। উহারা যখন দিবে তখন গর্বের সঙ্গে তাচ্ছিল্যের সঙ্গে ছুড়িয়া ফেলিয়া দিবে। তোমার খাটার মূল্য দিতেছে বলিয়া সমানে সমানে দিবে না, তোমাকে হাঁটু গাড়িয়া লইতে হইবেই। এই ক্রমে তাহার অসহ্য হইয়া উঠিতেছে। কিন্তু উপায় কি? বাহিরে যাইবার সুবিধা কই? আশ্রয় কে দিবে? কোথায় দাঁড়াইবে? চিরকাল এই রকম কাটিবে? যতদিন বাঁচিবে ততদিন ওই বামনি মাসির মতো? বিবাহের উৎসবের জের এখনো মেটে নাই। আজ মেয়েদের প্রীতিভোজ। সন্ধ্যার পর হইতেই নিমন্ত্রিত মহিলাদের গাড়ি পিছনের গেটে আসিতে শুরু করিল। ভিতরের বড় দরজা পার হইয়া সম্মুখেই মেয়ে মহলের দোতলার বারান্দায় উঠিবার চওড়া মার্বেলের সিঁড়িটা নীল ফুলের কাজ করা কার্পেট দিয়া মোড়া। সারা বারান্দায় ও সিঁড়িতে গ্যাসের আলো। দোতলার বারান্দায় উঠিবার মুখে বড় গ্যাসের ঝাড় জ্বলিতেছে। দুই বৌরানী ও বাড়ির মেয়েরা অভ্যর্থনা করিয়া সকলকে উপরে পাঠাইয়া দিতেছিলেন। নিমন্ত্রিতা মেয়েরা কেহ মুচকি হাসিয়া, কেহ হাসির লহর তুলিয়া, কেহ ধীর, কেহ ক্ষিপ্র, কেহ সুন্দর অপূর্ব গতি ভঙ্গিতে সিঁড়ি বাহিয়া উপরে উঠিতেছেন। অপু অনেকক্ষণ হইতে নিজের বারান্দার একটা থামের কাছে দাঁড়াইয়া দেখিতেছিল। এ দৃশ্য সে জীবনে এই প্রথম দেখিল। সেদিন বিবাহের রাত্রিতে ঘুমাইয়া পড়িবার দরুন সে বিশেষ কিছু দেখে নাই। সকলের চেয়ে তাহার ভালো লাগিতেছিল এবাড়ির মেয়ে সুজাতাকে। সে কার্পেট মোড়া মার্বেল পাথরের সিঁড়ি বাহিয়া এক একবার নামিয়া আসিতেছে, নিমন্ত্রিতাদের মধ্যে কাহারো দিকে চাহিয়া হাসি মুখে বলিতেছে, বাহ, বেশ তো মনিদি, একেবারে রাত 8টা করে বকুল বাগানের বৌদি এলেন না? অভ্যর্থিতা সুন্দরী হাসিয়া বলিলেন, গাড়ি সাজিয়ে বসে আছি বেলা 6টা থেকে। বেরুনো তো সোজা নয় ভাই, সব তৈরি না হলে তো জানোই তো সব। সুজাতা কাঞ্চনফুল রঙের দামি চায়না ক্রেপের হাতকাটা জামার ফাঁক দিয়া বাহির হওয়া, শুভ্র সুগোল নিটোল বাহু দিয়া পিছন হইতে নিমন্ত্রিতাকে বেষ্টন করিয়া আদরের ধরনে তাহার ডান কাঁধে মুখ রাখিয়া একসঙ্গে উপরে উঠিতে লাগিল। বলিতে বলিতে চলিল, মা বলছিলেন বকুল বাগানের বৌদি নাকি সামনের মাসে যাবেন কলকাতা। বুধবারে মা গেছিলেন যে, ঠিক কিছু হলো? সিঁড়ির ওপরের ধাপে মেজ বৌরানী দেখা দিলেন। বয়স একটু বেশি, বোধহয় 30-এর উপর, অপূর্ব সুন্দরী। তার বেশের কোনো বাহুল্য নাই। ফিকে চাপা রঙের চওড়া লাল পাড় রেশমি শাড়ির প্রান্ত মাথার চুলে হীরার ক্লিপ দিয়ে আঁটা। সিঁড়ির বড় ঝাড়ের আলোয় গলার সরু সোনার চেন চিকচিক করিতেছিল। সুন্দর গড়ন, একটু ধীর গম্ভীর। এই বয়সেও দুধে আলতা রঙের আভা অপূর্ব। মাসখানেক হইল উপযুক্ত ভাই মারা যাওয়াতে একটুখানি বিষাদের ছায়া পরিণত মুখের সৌন্দর্যকে একটি সংযত শ্রী দান করিয়াছে। মনিদি উঠিতে উঠিতে মেজ বৌরানীকে সম্মুখে দেখিয়া সিঁড়ির ওপরে দাঁড়াইয়া গেলেন। মেজ বৌদির শরীর আজকাল কেমন আছে? এই দেখুন না, একবার আসবো আসবো করে কাল ওরা এটোয়া থেকে সব এলেন, তাই নিয়ে অনেক রাত অবধি। এত সুন্দর দেখিতে মানুষ হয়, অপুর এ ধারণা ছিল না। অপু ইহাকে এই প্রথম দেখিল, কারণ ইনি এতদিন এখানে ছিলেন না। ভাইয়ের মৃত্যুর পর সবে দিন কয়েক হইল বাপের বাড়ি হইতে আসিয়াছেন। সে মুগ্ধ চোখে অপলক বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া রহিল। এই আলো, চারিধারে সুন্দরীর মেলা, দামি পুষ্পসারের মৃদু মন মাতানো সৌরভ, বীণার ঝংকারের মতো সুর ও হাসির লহরীতে তাহার কেমন এক নেশা জমিয়া গেল। এই যদি সারাদিন চলে। মেজ বৌরানী অনেকক্ষণ হইতে দেখিতেছিলেন সিঁড়ির কোণে কে একজন অপরিচিত ছেলে দাঁড়াইয়া আছে। সকলকে তিনি জানেন না। তাহার বাপও খুব বড়লোক, প্রায়ই বাপের বাড়ি থাকেন। দুধাপ নামিয়া আসিয়া মৃদু কণ্ঠে ডাকিয়া বলিলেন, খোকা, এসো উঠে। দাঁড়িয়ে কেন? তুমি কোত্থেকে আসছো? অপু অন্যদিকে চাহিয়া অন্য একদল আগন্তুকদের লক্ষ্য করিতেছিল। হঠাৎ ফিরিয়া চাহিয়া তাহাকেই মেজ বৌরানী ডাকিতেছেন দেখিয়া প্রথমটা বিস্মিত হইল, যেন বিশ্বাস করিতে পারিল না। পরে রাজ্যের লজ্জা আসিয়া জুটিতেই সে উপরে উঠিয়া যাইবে,
কি ছুটিয়া পলাইবে ভাবিতেছে, এমন সময় মেজ বৌরানী নিজেই নামিয়া আসিলেন। কাছে আসিয়া বলিলেন, কোত্থেকে আসছো খোকা? অতি কষ্টে অনেক চেষ্টায় অপুর মুখ দিয়া বাহির হইল, আমি আমি ওই আমার মা এই বাড়িতেই থাকেন। সঙ্গে সঙ্গে তাহার অত্যন্ত ভয় হইল যে এখানে সে দাঁড়াইয়া আছে কোথাকার রাঁধুনির ছেলে। এ কথা শুনিয়া হয়তো ইনি কাহাকেও ডাকিয়া বলিবেন, ইহাকে গলা ধাক্কা দিয়া বাহির করিয়া দাও এখান থেকে। মেজ বৌরানী কিন্তু সেসব কিছুই করিলেন না। তিনি বিস্মিত মুখে বলিলেন, এ বাড়ি থাকেন তোমার মা? কে বলো তো, কি করেন? কতদিন তোমরা এসেছো? অপু ভাঙা ভাঙা কথায় আবোল তাবোল ভাবে পরিচয় দিল। মেজ বৌরানী বোধহয় ইহাদের কথা এবার আসিয়া শুনিয়াছেন। বলিলেন, ও, তোমরা কাশী থেকে এসেছো বুঝি? কি নাম তোমার? তাহার সুন্দর সরল চোখের দিকে চাহিয়া তাহার বোধহয় কেমন করুণা হইল। বলিলেন, এসো না, ওপরে দাঁড়াবে। এখানে কেন? ওপরে এসো। অপু চোরের মতো বৌরানীর পিছনে পিছনে উপরে উঠিয়া কোণ ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। উপরে মেয়েদের বড় মজলিস, সারা বারান্দাটা কার্পেট মোড়া, ধারে ধারে বড় বড় কাজ করার টবে গোলাপ গাছ, এরিকা পাম, কোণে বড় বৈঠকখানার অর্গানটা। একটি মেয়ে খানিকক্ষণ সাদাসাদির পর অর্গানের ধারে ছোট গদি আটার তুলে গিয়া বসিলেন ও দু একবার হালকা হাতে চাবি টিপিয়া খানিকক্ষণ চুপ করিয়া হাসি মুখে একটি গান ধরিলেন। মেয়েটি দেখিতে সুশ্রী নয়, রংটা মাঝামাঝি, কিন্তু গানের গলা ভারী সুন্দর। তাহার পর আরেকটি মেয়ে গান গাহিলেন। এ মেয়েটি দেখিতে তত ভালো নয়। মেজ বৌরানীর মেয়ে লীলা একটি হাসির কবিতা ঘাড় নাড়িতে নাড়িতে আবৃত্তি করিয়া সকলকে খুব হাসাইল। ভারী সুন্দর মেয়ে, মায়ের মতোই সুশ্রী, আর কি মিষ্টি হাসি। অপু ভাবিতেছিল, এই সময় তাহার মা একবার উপরে আসিয়া দেখিল না কেন? কোথায় রহিল মা? কোন রান্নাঘরে পড়িয়া হয়তো কাজ করিতেছে। এসব মা আর কোথায় দেখিতে পাইবে? মেয়েদের মজলিস চলিতেছে। এমন সময় নিচে এক হইচই উঠিল। গিরিশ সরকারের গলাটা খুব শোনা যাইতেছিল। সদু ঝি হাসিতে হাসিতে উপরে উঠিয়া বলিল, পোড়ানি কাণ্ড দেখো, বলে কিনা হুঁকোর মধ্যে। দুই তিনজন নিমন্ত্রিতা মহিলা জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? কি? ওই ঠিকে ঠাকুর একটা এসেছিল কোত্থেকে, লুচি ভাজতে গিয়েছে। সরকারদের খাবার ঘরের উঠোনে বসে লুচি ভাজছে, বলে আসি বাইরে থেকে একবার। হুঁকোর মধ্যে যাচ্ছে পুরে চুরি করে। আছেরের ওপর গোমস্তা মশাই ধরেছে। রামনিহর সিং মার্জা দিচ্ছে, চুলের ঝুঁটি না ধরে। সর্বজয়ার আজ সকাল হইতে নিঃশ্বাস ফেলিবার অবকাশ ছিল না। প্রায় 2 মণ মাছ ভাজার ভার তার একার উপর। সকাল 8টা হইতে সে মাছের ঘরে এই কাজেই লাগিয়া আছে। চেঁচামেচি শুনিয়া সে ঘর হইতে বাহিরে আসিয়া দেখিল, এক উঠান লোকের মধ্যে একজন 25-30 বছরের পাতলা ময়লা রঙের ময়লা কাপড় পরা বামুনের ছেলেকে 2-3 জনে মিলিয়া কেহ কিল কেহ চর বর্ষণ করিতেছে। লোকটা ঠিকে রাঁধুনি, অদ্যকার কার্যের জন্যই বাহির হইতে আসিয়াছিল। সে নাকি হুকার ভিতর করিয়া ঘি চুরি করিয়া লইয়া যাইতেছে। তাহার সে হুকাটি একদিকে ছিটকাইয়া ঘিটুকু উঠানের একদিকে পড়িয়া গিয়াছে, কাছা মারের চোটে খুলিয়া গিয়াছে। লোকটা বিপন্নভাবে সাফাই গাহিবার চেষ্টা করিতেছে, এবং হুকার ভিতরে ঘৃত পাওয়া যে খুব একটা অস্বাভাবিক নয় এবং নিত্য নৈমিত্তিক ঘটনা, বা ইহার মধ্যে সন্দেহের বা আশ্চর্য হইবার কথা কিছুই নাই, এই কথা উন্মত্ত জনসংঘকে বুঝাইবার চেষ্টা করিতেছে। কথা শেষ না করিতে দিয়াই শম্ভুনাথ সিং দারোয়ান তাহাকে এমন এক ঠেলা মারিল যে সে অস্ফুট স্বরে বাবারে বলিয়া দালানের কোণের দিকে ঘুরিয়া পড়িয়া গেল, এবং থামের কোণে মাথাটা ঠক করিয়া জোরে লাগিয়া বোধহয় রক্তও বাহির হইল। সর্বজয়া খেমি ঝিকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে খেমি মাসি? আহা, ওরকম করে মারে বামুনের ছেলে? খেমি বলিল, মারবে না, হাড় গুঁড়ো করে ছাড়বে। মারার হয়েছে কি এখনো? পুলিশে দেবে। বাঘের ঘরে ঘোগের বাসা। খেমিঝির মুখের কথা মুখেই রহিয়া গেল। সে উপরে উঠিবার সিঁড়ির দিকে চাহিয়াই তটস্থ অবস্থায় দাঁড়াইয়া রহিল। সর্বজয়া চাহিয়া দেখিল,
একজন 65-70 বছরের বৃদ্ধা সিঁড়ি বাহিয়া নামিতেছেন। পাশাপাশি গৃহিণী, পিছনে 2 বৌরানী ও এ বাড়ির মেয়ে অরুণা ও সুজাতা। সকল ঝি চাকরের দল তটস্থ হইয়া সিঁড়ির নিচে বারান্দায় কাতার দিয়া দাঁড়াইয়া এ উহার পিঠে উকি মারিয়া দেখিতে লাগিল। সর্বজয়া খেমিঝিকে চুপি চুপি বলিল, কে খেমি মাসি? খেমিঝি ফিসফিস করিয়া বলিল, কোথাকার রানীমা? সর্বজয়া ভালো শুনিতে পাইল না, কিন্তু তাহার মনে হইল ঠিক এই রকম চেহারার মানুষ সে যেন কোথায় আগে দেখিয়াছে। গিন্নি কাহাকে বলিলেন, খিড়কির ফটকে ইহার পালকি আসিয়াছে কিনা দেখিতে। বৃদ্ধা নিজের সঙ্গেও 2-3টি ঝি আসিয়াছে, তাহারা পিছনে পিছনে আছে। নানা বিদায় আপ্যায়নের বিনিময় হইল, বহু বিনীত হাস্য বিস্তার লাভ করিল। হঠাৎ এবাড়ির ঝি চাকরের দল মাটিতে গড় হইয়া প্রণাম করিয়া খানিকক্ষণ যেন মাটির সঙ্গে মিশিয়া রহিল। সর্বজয়া মনে মনে ভাবিল, এরা এত বড় লোক, এরা যখন এত খাতির করছে তখন তো যে সে নয়। বৃদ্ধার 16 বেহারার প্রকাণ্ড পালকিটা খিড়কির ফটকেই এতক্ষণ ছিল। বৃদ্ধাও পালকিতে উঠিলেন, তাহার দারোয়ানেরা পালকির সামনে পিছনে দাঁড়াইল। তাহাকে বিদায় দিয়া গৃহিণী অন্যান্য মেয়েরা উপরে উঠিয়া গেলেন। মাসিমা রুটির ঘরে আসিয়া চুপি চুপি বলিলেন, পয়সা রে বাপু, দেখলে তো পয়সার আদরটা। নিজেরই মস্ত জমিদারি 2 লাখ টাকা দান করেছেন বাঙাল দেশের কোথাকার কলেজের জন্যে। পয়সারই আদর। আর এই তো আমিও আছি, ওদের তো আপনার লোক, গেরাজ্জি করে কেউ? সর্বজয়ার কিন্তু সেদিকে মন ছিল না। এইমাত্র তাহার মনে পড়িয়াছে, অনেকটা এই রকম চেহারার ও এই রকম বয়সের সেই তাহার বুড়ি ঠাকুরজি ইন্দির ঠাকরুন, সেই ছেঁড়া কাপড় গেরো দিয়া পরা, ভাঙা পাথরে আমরা ভাতে ভাত, তুচ্ছ একটা নোনা ফলের জন্য কত অপমান, কেউ পোছে না, কেউ মানে না। দুপুর বেলায় সেই বাড়ি হইতে বিদায় করিয়া দেওয়া, পথে পড়িয়া সেই দিন মৃত্যু। সর্বজয়ার অশ্রু বাধা মানিল না। মানুষের অন্তর বেদনা মৃত্যুর পরপারে পৌঁছায় কিনা সর্বজয়া জানে না, তবু সে আজ বারবার মনে মনে ক্ষমা চাহিয়া অপরিণত বয়সের অপরাধের প্রায়শ্চিত্ত করিতে চাহিল। 34 পরিচ্ছেদ। কয়েকদিন পরে অপু দালান দিয়া যাইতেছে, উপরের সিঁড়ি বাহিয়া মেজ বৌরানীর মেয়ে লীলা নামিতেছিল। তাহাকে দেখিতে পাইয়া বলিল, দাঁড়াও না, তোমার নাম কি? অপু নাকি? অপু বলিল, অপু বলে মা ডাকে, ভালো নাম শ্রী অপূর্ব কুমার রায়। সে একটু অবাক হইল। এবারই ছেলেমেয়েরা কখনো ডাকিয়া তাহার সঙ্গে কথা কহে নাই। লীলা কাছে আসিয়া দাঁড়াইল। কি সুন্দর মুখ! রানুদি, অতসীদি, অমলাদি সকলেই দেখিতে ভালো বটে, কিন্তু তখন সে তাহাদের চেয়ে ভালো কাহাকেও দেখে নাই। এবারই আসিয়া পর্যন্ত তাহার পূর্বেকার ধারণা একেবারে বদলাইয়া গিয়াছে। বিশেষ করিয়া মেজ বৌরানীর মতো সুন্দর কোনো মেয়ে কল্পনাও সে করে নাই। লীলাও মায়ের মতো সুন্দরী। সেদিন যখন লীলা মেয়ের মজলিসে হাসির কবিতা বলিতেছিল, তখন অপু একদৃষ্টে তাহার মুখের দিকে চাহিয়াছিল। কবিতা সে ভালো শোনে নাই। লীলা বলিল, তোমরা কতদিন এসেছো আমাদের বাড়ি? সেবার এসে তো দেখিনি। আমরা ফাল্গুন মাসে ইচি, এই ফাল্গুন মাসে। কোত্থেকে এসেছো তোমরা? কাশী থেকে। আমার বাবা সেইখানেই মারা গেলেন কিনা, তাই। অপুর যেন বিশ্বাস হইতেছিল না। সারা ঘটনাটা এখনো যেন অবাস্তব, অসম্ভব ঠেকিতেছিল। লীলা, মেজ বৌরানীর মেয়ে লীলা তাহাকে ডাকিয়া যাচিয়া তাহার সঙ্গে কথা কহিতেছে। খুশিতে তাহার সারা গা কেমন করিতে লাগিল। লীলা বলিল, চলো আমার পড়ার ঘরে গিয়ে বসি, মাস্টার মশাইয়ের আসবার সময় হয়েছে, এসো। অপু জিজ্ঞাসা করিল, আমি যাব? লীলা হাসিয়া বলিল, বারে, বলছি তো চলো। তুমি তো ভারী লাজুক। এসো, তুমি দেখোনি আমার পড়ার ঘর? ওই পশ্চিমের দালানের কোণে। ঘর বেশি বড় নয়, কিন্তু বেশ সাজানো। একটি ছোট পাথরের টেবিলের দুপাশে 2খানা চামড়ার গদিয়াটা চেয়ার পাতা, একখানা বড় ছবিওয়ালা ক্যালেন্ডার, সবুজ কাঁচ করার খোলে একটা ছোট টাইম পিস ঘড়ি, একটা বই রাখিবার ছোট দেরাজ,
4-5খানা বাঁধানো ফটোগ্রাফ এ দেওয়ালে ও দেওয়ালে। লীলা একটা চামড়ার অ্যাটাশি কেস খুলিয়া বলিল, এই দেখো আমার জল ছবি, মাস্টার মশাই কিনে দিয়েছেন। ভাগ শিখলে আরো দেবেন। জল ছবি ওঠাতে জানো? অপু বলিল, তুমি ভাগ জানো না? তুমি জানো? ভাগ কষেছ? অপু তাচ্ছিল্যের সহিত ঠোঁট উল্টাইয়া বলিল, কবে? এই ভঙ্গিতে অপুর সুন্দর মুখখানি আরো ভারী সুন্দর দেখাইল। লীলা হাসিয়া উঠিয়া বলিল, তুমি তো বেশ মজার কথা বলতে পারো তো। পরে সে অপুর ঠোঁটের নিচে হাত দিয়া বলিল, এটা কি তিল? বেশ দেখায় তো তোমার মুখে। তিলে বেশ মানিয়েছে। তোমার বয়স কত? 13? আমার 11। তোমার চেয়ে 2 বছরের ছোট। অপু বলিল, তুমি সেদিন মুখস্থ বলছিলে, সেই একটা হাসির ছড়া বেশ লেগেছে আমার। তুমি জানো কবিতা? জানি, বাবার একখানা বই আছে, তা থেকে শিখেছি। বলো দেখি। লীলার গলার সুর কি মিষ্টি! এমন সুর সে কোনো মেয়ের এ পর্যন্ত শোনে নাই। অপু ঘাড় দুলাইয়া বলিল, যে জনের খড় পেতে খেজুর চ্যাটায় ঘুমিয়ে কাল কাটে, তাকে খাট পালঙ্ক খাসা মশারি খাটিয়ে দিলে কি খাটে? কথার শেষে সে জিজ্ঞাসার ভঙ্গিতে ঘাড় নাড়ে। বলিল, দাশুরায়ের পাঁচালির ছড়া, আমার কাছে বই আছে। লীলা হাসিয়া গড়াইয়া পড়ে আর কি। তুমি ভারী মজার কথা জানো তো। এমন হাসাতে পারো তুমি? লীলার মুখের প্রশংসায় অপুর মনে আহ্লাদ ধরে না। সে উৎসাহের সুরে বলিল, আর একটা বলবো, আমি আরো জানি। পরে সে কড়িকাঠের দিকে চোখ তুলিয়া একটুখানি ভাবিয়া লইয়া পরে আবার ঘাড় দুলাইয়া আরম্ভ করে, মুনির চিন্তা চিন্তামণি, নাই অন্য আশা, নিষ্কর্মা লোকের চিন্তা তা আশার পাশা, ধনির চিন্তা ধন আর 99-এর ধাক্কা, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, গৃহস্থের চিন্তা বজায় রাখতে চারি চালের ঠাট্টা, শিশুর চিন্তা সদাই মাকে, পশুর চিন্তা পেটটা। এছাড়া সকল অর্থ লীলা বুঝিতে পারিল না, কিন্তু আবার হাসিয়া গড়াইয়া পরিবার জোগাড় করিল। বলিল, দাঁড়াও, লিখে নেব। লীলা অ্যাটাশি কেসটা হইতে একটা কলম বাহির করিয়া বলিল, বলো দেখি। অপু আবার বলিতে শুরু করিল। খানিকটা পরে একটু অবাক হইয়া বলিল, কালি নাওনি তো, লিখছ কেমন করে? লীলা বলিল, এ তো ফাউন্টেন পেন, কালি তো লাগে না, এর মধ্যে ভরা আছে, জানো না? অপুর হাতে লীলা কলমটা তুলিয়া দিল। অপু উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া বলিল, এই তো বেশ, কালিতে মোটে ডোবাতে হয় না? তা নয়, কালি ভরা থাকে, ভরে নিতে হয়। এই দেখো, দেখিয়ে দিই। বাহ, বেশ তো, দেখি একবারটি। লীলা কলমটা অপুর হাতে দিয়া হাসি মুখে বলিল, তোমায় দিয়ে দিলাম একেবারে। অপু অবাক হইয়া লীলার দিকে চাহিল। পরে লজ্জিত মুখে বলিল, না, আমি নেব না। লীলা বলিল, কেন? হুম, কেন? না। লীলা একটু দুঃখিত হইল, বলিল, নাও না, আমি আর একটা বাবার কাছ থেকে নেব। নাও না তুমি এটা, দেখি তোমার হাত। বাস, আর ফেরত দিতে পারবে না। ব্যাপারটা অপুর সম্পূর্ণ অবাস্তব ঠেকিল। সে বলিল, কিন্তু তোমায় যদি কেউ বকে? লীলা বলিল, ফাউন্টেন পেন দেবার জন্যে কেউ বকবে না। আমি মাকে বলবো অপূর্বকে দিয়ে দিলাম, বাবার কাছ থেকে আরেকটা নেব। বাবার ফটো দেখবে? ওই ক্যালেন্ডারের পাশে টাঙানো। দাঁড়াও, পারি। তাহার পর লীলা আরো 2-3খানি ফটো দেখাইল। আলমারি হইতে খান কতক বই বাহির করিয়া বলিল, মাস্টার মশাই কিনে দিয়েছেন। তুমি কোন স্কুলে পড়ো? অপু কাশিতে সেই যা দিন কতক স্কুলে পড়িয়াছিল আর ঘটে নাই। বলিল, কাশিতে পড়তাম, এখন আর পড়ি নে। কথাটা বলিতে সে সংকোচ বোধ করিতেছিল বলিয়াই শেষের কথাটা এমন সুরে বলিল যেন না পড়িয়া খুব একটা বাহাদুরি করিতেছে। একখানা বইয়ে অনেক ছবি। অপু বলিল, বইখানা পড়তে দেবে একবারটি? লীলা বলিল, নাও না, আমার আরো অনেক ছবির বই আছে। 3 বছরের বাঁধানো মুকুল আছে মায়ের ঘরের আলমারিতে, এনে দেব, পড়ো। আমার কাছেও বই আছে, আনবো? চলো, তোমাদের ঘরে যাই। লীলাকে নিজেদের ঘরে লইয়া যাইতে অপুর লজ্জা করিতে লাগিল। আসবাবপত্র কিছু নাই, ছেঁড়া বালিশের ওয়ার, আলনায় গায়ে দেওয়ার কাঁথা। লীলা তবুও গেল। অপু নিজের টিনের বাক্সটা খুলিয়া
একখানা কি বই হাসি হাসি মুখে দেখাইয়া গর্বের সুরে বলিল, আমার লেখা, এই দেখো, ছাপার অক্ষরে লেখা আছে আমার নাম। লীলা তাড়াতাড়ি হাত হইতে লইয়া বলিল, দেখি দেখি। সেই কাশীর স্কুলের ম্যাগাজিনখানা। হরিহর ছেলের গল্প ছাপানো দেখিয়া যাইতে পারে নাই। তাহার মৃত্যুর 3 দিন পরে কাগজ বাহির হয়। লীলা পড়িতে লাগিল। অপু তাহার পাশে বসিয়া উৎফুল্ল মুখে লীলার চোখের দৃষ্টি অনুসরণ করিয়া পঠিত লাইনগুলি নিজেও মনে মনে একবার করিয়া পড়িয়া যাইতেছিল। শেষ করিয়া লীলা প্রশংসমান চোখে অপুর মুখের দিকে খানিকটা চাহিয়া থাকিয়া বলিল, বেশ তো হয়েছে, আমি এখানে নিয়ে যাই, মাকে দেখাবো। অপুর ভারী লজ্জা হইল, বলিল, না। লীলা শুনিল না, কাগজখানা হাতে করিয়া রাখিল, বলিল, নিশ্চিন্দিপুর লেখা আছে। নিশ্চিন্দিপুর কোথায়? নিশ্চিন্দিপুর যে আমাদের গা, সেইখানেই তো আমাদের আসল বাড়ি। কাশীতে তো মোটে বছরখানেক হলো আমরা। এমন সময় ছোট মোক্ষদা দুয়ারের কাছে আসিয়া ঘরের মধ্যে মুখ বাড়াইয়া কহিল, ও মা, দিদিমণি, তুমি এখানে বসে? আমার পোড়ানি ওদিকে মাস্টারবাবু বসে বসে হয়রান। আমি ওপর নিচে সব ঘর খুঁজে খুঁজে, তা কে জানে তুমি এদো পড়া কুটুরিতে। এসো এসো। লীলা বলিল, যা তুই, আমি যাচ্ছি, যা। তা বসবার কি এই জায়গা নাকি? বলে আমাদেরই তাই মাথা ধরে, তাই কি ওই আস্তাবলের খোট্টা মিনছেরা ঘোড়ার জায়গাগুলো ঝাঁট দেয় না ধোয়? কি গন্ধ আসছে দেখো। এসো দিদিমণি, শিগগির। লীলা বলিল, যাব না, যা, আমি আজ পড়বো না। যা বলগে যা। কে তোকে বলেছে এখানে বকবক করতে? যা, মাকে বলগে যা। ছোট মোক্ষদা খরখর করিয়া চলিয়া গেল। অপু বলিল, তোমার মা বকবেন না, কেন ওকে ওরকম বললে? পরদিন দুপুরে সে নিজের ঘরে ঘুমাইতেছিল। কাহার ঠেলায় ঘুম ভাঙিয়া চোখ চাহিয়াই দেখিল লীলা হাসি মুখে বিছানার পাশে। সে মেঝেতে মাদুর পাতিয়া ঘুমাইতেছিল। লীলা হাঁটু গাড়িয়া বসিয়া তাহাকে ঠেলা মারিয়া উঠাইয়াছে। এখনো সেইভাবেই কৌতুকপূর্ণ ডাগর চোখে তাহার দিকে চাহিয়া আছে। হাসি মুখে বলিল, বেশ তো, দুপুরবেলায় বুঝি এমন ঘুমোয়? অপু কোচার খুঁটে চোখ মুছিতে মুছিতে তাড়াতাড়ি উঠিয়া বসিল, বলিল, সকালবেলা পড়তে আসনি? আমি তো পড়ার ঘরটার সব খুঁজে দেখি, কেউ কোথাও নেই। লীলা অপুর স্কুলের সেই কাগজখানা অপুর হাতে দিয়া বলিল, মাকে পড়ে শোনালাম কাল রাত্রে, মা নিজেও পড়ে দেখলেন। অপুর সারা গা খুশিতে কেমন করিয়া উঠিল। অত্যন্ত লজ্জা ও সংকোচ বোধ হইল। মেজ বৌরানী তাহার লেখা পড়িয়াছেন। লীলা বলিল, এসো আমার পড়ার ঘরে, সখার সাথী বাঁধানো এনে রেখেছি তোমার জন্যে। অপু আলনার দিকে চাহিল। তাহার ভালো কাপড়খানা এখনো শুকায় নাই। যেখানে পড়িয়া আছে সেখানে পড়িয়া বাহিরে যাওয়া যায় না। বলিল, এখন যাব না। লীলা বিস্ময়ের সুরে বলিল, কেন? অপু ঠোঁট চাপিয়া সকৌতুক হাসি মুখে ঘাড় নাড়িল। সে জানে না তাহার মুখ কি অপূর্ব সুন্দর দেখায় এই ভঙ্গিতে। লীলা মিনতির সুরে বলিল, এসো এসো। অপু আবার মুখ টিপিয়া হাসিল। বাবা, কি একগুয়ে ছেলে যে তুমি! না বললে আর হা হবার জো নেই বুঝি? আচ্ছা দাঁড়াও, বইটা এখানে। অপু হাসি চাপিতে না পারিয়া খিলখিল করিয়া হাসিয়া ফেলিল। অত হাসি কেন? কি হয়েছে বলো? না, বলতেই হবে, বলো ঠিক। অপু আলনার দিকে হাসি ভরা চোখের ইঙ্গিত করিল মাত্র, কিছু বলিল না। এবার লীলা বুঝিল। আলনার কাছে গিয়া হাত দিয়া বলিল, একটুখানি শুকিয়েছে, তুমি বসো, আমি বইখানা আনি। ফাউন্টেন পেনে লিখছ? কেমন, বেশ ভালো লেখা হয় তো? তাহার পর অনেকক্ষণ ধরিয়া লীলার আনা বই দুজনে দেখিল। বই মাদুরে পাতিয়া দুইজনে পাশাপাশি হাঁটু গাড়িয়া বসিয়া উপর হইয়া বইয়ের উপর ঝুঁকিয়া বই দেখিতেছিল। লীলার রেশমের মতন চিকন নরম চুলগুলি অপুর খোলা গায়ে লাগিয়া যেন গা শিরশির করে। হঠাৎ লীলা বই হইতে মুখ তুলিয়া বলিল, তুমি গান জানো? অপু ঘাড় নাড়িল। তবে একটা গাও। তুমি জানো? একটু একটু। কেন, বিয়ের দিন শোনোনি? ছোট মোক্ষদা ঝি ঘরে উকি মারিয়া কহিল, এই যে দিদিমণি এখানে। আমিও মনে ভেবেছি তাই। উপরে নেই, পড়ার ঘরে নেই, তবে ঠিক। এসো দেখি, এই দুধটুকু খেয়ে যাও। জুড়িয়ে গেল, হাতে করে খুঁজে খুঁজে হয়রান। রূপার ছোট গ্লাসে 1 গ্লাস দুধ।
লীলা বলিল, রেখে যা, এসে পরে গ্লাস নিয়ে যাস। ঝি চলিয়া গেল। আরও খানিকটা বইয়ের ছবি দেখা চলিল। এক ফাঁকে লীলা দুধের গ্লাস হাতে তুলিয়া বলিল, তুমি খেয়ে নাও অর্ধেকটা। না। তোমাকে ভারী খোসামত করতে হয় তো সপ্তাহে। কেন ওরকম? আমাদের মুলতানি গরুর দুধ, খেয়ে নাও, ক্ষীরের মতো দুধ, লক্ষ্মী ছেলে। অপু চোখ কুচকাইয়া বলিল, লক্ষ্মী ছেলে, ভারী কিনা উনি আবার। লীলা দুধের গ্লাস অপুর মুখে তুলিয়া দিয়া ঘাড় নাড়িয়া বলিল, আর লজ্জার কাজ নেই, আমি চোখ বুজে আছি, নাও। অপু এক চুমুকে খানিকটা দুধ খাইয়া ফেলিয়া মুখ নামাইয়া লইল ও ঠোঁটের উপরের দুধের দাগ তাড়াতাড়ি কোচার খুঁটে মুছিতে মুছিতে হাসিয়া ফেলিল। লীলা গ্লাসে চুমুক দিয়া বাকি দুধটুকু শেষ করিল। পরে সেও খিলখিল করিয়া হাসিয়া উঠিল। বেশ মিষ্টি দুধ না? আমার এটো খেলে কেন? খেতে আছে পরের এটো। আমার ইচ্ছে। একটুখানি থামিয়া কহিল, তুমি বললে জলছবি তুলতে জানো, ছাই জানো, দাও তো আজ আমার কখানা জলছবি তুলে। ৩৫ পরিচ্ছেদ। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সর্বজয়া চাহিয়া চিন্তিয়া কোন রকমে অপুর উপনয়নের ব্যবস্থা করিল। পরের বাড়ি ঠাকুর দালানের রোয়াকের কোণে ভয়ে ভয়ে কাজ সারিতে হইল। বামনিমাসি নাড়ু ভাজিতে সাহায্য করিল। দু একজন রাঁধুনি বামুন ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আসিল। বাহিরের সম্ভ্রান্ত লোকের মধ্যে বীরু গোমস্থা ও দিনু খাতানজি। উপনয়ন মিটিয়া যাওয়ার দিন কতক পরে অপু নিজের ঘরটিতে বসিয়া বসিয়া লীলার দেওয়া বাঁধানো মুকুল পড়িতেছিল। খোলা দরজা দিয়া কে ঘরে ঢুকিল। অপু যেন নিজের চোখকে বিশ্বাস করিতেই পারিল না। তাহার পরই বলিয়া উঠিল, কি, বাহ, কখন? লীলা কৌতুক ও হাসি ভরা চোখে দাঁড়াইয়া। অপু বলিল, বাহ, বেশ তো, তুমি বলে গেলে সোমবারে আসবো কলকাতা থেকে, কত সোমবার হয়ে গেল, ফিরবার নামও নেই। লীলা হাসিয়া মেঝেতে বসিয়া পড়িল। বলিল, আসবো কি করে, স্কুলে ভর্তি হয়েছি, বাবা দিয়েছেন ভর্তি করে। বাবার শরীর খারাপ, এখন আমরা কলকাতার বাড়িতেই থাকবো কি না। এখন কদিন ছুটি আছে, তাই মার সঙ্গে এলাম, আবার বুধবার যাব। অপুর মুখ হইতে হাসি মিলাইয়া গেল। বলিল, থাকবে না আর তোমরা এখানে? বাবার শরীর ভালো হলে আবার আসবো। পরে সে হাসি মুখে বলিল, চোখ বুজে থাকো তো একটু। অপু বলিল, কেন? থাকো না। অপু চক্ষু বুজিল ও সঙ্গে সঙ্গে হাতে কি একটা ভারী জিনিসের স্পর্শ অনুভব করিল। চোখ খুলিতেই লীলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একটা কার্ডবোর্ডের বাক্স তাহার কোলের উপর। বাক্সটা খুলিয়া ফেলিয়া লীলা দেখাইল ভালো দেশি ধুতি চাদর ও রাঙা সিল্কের একটা পাঞ্জাবি। লীলা হাসি মুখে বলিল, মা দিয়েছেন, কেমন হয়েছে তোমার পৈতের জন্যে। ধুতি চাদর, বিশেষ করিয়া পাঞ্জাবিটা দরের জিনিস। ব্যবহার করা তো দূরের কথা, এ বাড়িতে পা দিবার পূর্বে অপু চক্ষেও কখনো দেখে নাই। লীলা অপুর মুখের দিকে চাহিয়া বলিল, 1 মাসে তোমার মুখ বদলে গিয়েছে, আরো বড় দেখাচ্ছে। দেখি নতুন বামুনের পৈতে। তারপর কান বিদ্যে লাগলো না। আমার ছোট মামা তো ভাইয়েরও পৈতে হলো কিনা, সে কেঁদে ফেলেছিল। হঠাৎ অপু একখণ্ড মুকুল দেখাইয়া বলিল, পড়েছ এই গল্পটা? কি দেখি। অপু পড়িয়া শোনাইল। সমুদ্রের তলায় কোন স্থানে স্পেন দেশের এক ধনরত্নপূর্ণ জাহাজ 200-300 বৎসর পূর্বে ডুবিয়া যায়। আজ পর্যন্ত অনেকে খোঁজ করিয়াছে, কেহ স্থানটা নির্ণয় করিতে পারে নাই। গল্পটা এইমাত্র পড়িয়া সে ভারী খুশি হইয়াছে। বলিল, কেউ বার করতে পারেনি। কত টাকা আছে জানো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 50 লক্ষ পাউন্ডের সোনার রূপো। 1 পাউন্ডে 13 টাকা। গুণ করো দেখি। তাহার পরে সে তাড়াতাড়ি একটু কাগজে আঁকটা কষিয়া দেখাইয়া বলিল, এই দেখো এত টাকা। আগেও সে আঁকটা একবার কষিয়াছে। উজ্জ্বল মুখে বলিল, আমি বড় হলে যাব, দেখব গিয়ে, ঠিক বার করব, দেখো। কেউ সন্ধান পায়নি এখনো সেখানে। লীলা সন্দিগ্ধ হইয়া বলিল, তুমি যাবে? কোন জায়গায় আছে, তুমি বার করবে কি করে? এই দেখো লিখেছে, পোর্তো প্লাতার সন্নিহিত সমুদ্র গর্ভে, খুঁজে বার করব। সে গল্পটি পড়িয়াই ভাবিয়াছে, ভালোই হইয়াছে কেহ বাহির করিতে পারে নাই। সবাই সব বাহির করিয়া লইলে তাহার জন্য কি থাকিবে?
সে বড় হইয়া তবে কি তুলিবে, এখন সে যাওয়া পর্যন্ত থাকিলে হয়। লীলাও বয়স কম হইলেও খুব বুদ্ধিমতী, ভাবিয়া ভাবিয়া বলিল, ওদের মতো জাহাজ পাবে কোথায়? তোমার একখানা আলাদা জাহাজ চাই, ওদের মতন। সে হয়ে যাবে, কিনব, বড় হলে আমার টাকা হবে না বুঝি? এবার বোধহয় লীলার অনেকটা বিশ্বাস হইল। সে এ লইয়া আর কোনো তর্ক উঠাইল না। খানিকটা পরে বলিল, তুমি কলকাতা গিয়েছ? অপু ঘাড় নাড়িয়া বলিল, আমি দেখিনি কখনো, খুব বড় শহর, এর চেয়ে বড়। লীলা হাসিয়া বলিল, ঢের ঢের। কাশির চেয়েও বড়? কাশি আমি দেখিনি। তারপর সে অপুকে নিজের পড়ার ঘরে লইয়া আসিল। একখানা খাতা দেখাইয়া বলিল, দেখো তো কেমন ফুল গাছ এঁকেছি, কিরকম ড্রয়িংটা? অপু খানিকটা পরে বলিল, আমি শুই গে, মাথাটা বড্ড ধরেছে। লীলা বলিল, দাঁড়াও, আমি একটা মন্তর জানি মাথা ধরা সারাবার, দেখি। পরে সে দুহাতের আঙুল দিয়া কপাল এমনভাবে টিপিয়া দিতে লাগিল যে অপু হাসিয়া উঠিয়া বলিল, বড় সুরসুরি লাগছে। লীলা হাসিয়া বলিল, আমার বড় মামাতো ভাইকে কুস্তি শেখায় একজন পালোয়ান আছে, তার কাছে শেখা। বেশ ভালো না? সেরেছে তো? দিন কতক পরেই লীলারা পুনরায় কলিকাতায় চলিয়া গেল। অপু মাকে বলিয়া কহিয়া একটা ছোট স্কুলে যায়। যে বড় রাস্তার ধারে ইহাদের বাড়ি, সেখান হইতে কিছু দূর গিয়া বাঁ ধারে ছোট গলির মধ্যে একতলা বাড়িতে স্কুল। জনপাচেক মাস্টার, ভাঙা বেঞ্চি, হাতল ভাঙা চেয়ার, তেলকালি ওঠা ব্ল্যাকবোর্ড, পুরনো ম্যাপ খানকতক, ইহাই স্কুলের আসবাব। স্কুলের সামনেই খোলা ড্রেন। অপুদের ক্লাস হইতে জানলা দিয়া বাহিরে চাহিলে পাশের বাড়ির চুনবালির কাজ বিরহিত নগ্ন ইটের দেওয়াল নজরে পড়ে। সে স্কুলে যাইতে যাইতে দেখে ধাঙরে ড্রেন সাফ করিতে করিতে চলিয়াছে, স্থানে স্থানে ময়লা জড়ো করা। সারাদিন স্কুলের মধ্যে কেমন একটা বদ্ধ বাতাসের গন্ধ। পাশের এক হিন্দুস্তানি ভুজাওয়ালা দুপুরের পর কয়লায় আঁচ দেয়। কাঁচা কয়লার ধোয়ার মিষ্টি মিষ্টি গন্ধ বাহির হয়। অপুর মাথার মধ্যে কেমন করে। স্কুলের বাহিরে আসিয়া যেন সেটা কাটিতে চায় না। তাহার ভালো লাগে না, মোটেই ভালো লাগে না। শহরের এইসব ইট সিমেন্টের কাণ্ড কারখানায় তাহার হাঁপ ধরে, কেমন যেন দম আটকাইয়া আসে। কিসের অভাবে প্রাণটা যেন আকুলি বিকুলি করে। সে বুঝিতে পারে না কিসের অভাবে। পথে ঘাস খুব কম, গাছপালা বেশি নাই, দু একটা এখানে ওখানে। সুরকির পথ, পাকা ড্রেন, দুই বাড়ির মাঝখানের ফাঁকে আবর্জনা, ময়লা জল, ছেঁড়া কাপড়, কাগজ। একদিন সে এক সহপাঠীর সঙ্গে তাহাদের বাড়িতে গিয়াছিল। একতলা খোলার ঘর, অপরিসর উঠানের চারিধারের ঘরগুলিতে এক এক ঘর গৃহস্থ ভাড়াটে থাকে। দোরের গায়ে পুরানো চটের পর্দা। ঘরের মেঝে উঠান হইতে বিঘতের বেশি উঁচু নয়, কাজেই আর্দ্রতা কাটে না। ঘরের মধ্যে আলো হাওয়ার বালাই নাই। উঠান বিশ্রী নোংরা। সকল গৃহস্থই একসঙ্গে কয়লার আঁচ দিয়াছে। আবার সেই মিষ্টি মিষ্টি গন্ধটা সবশুদ্ধ মিলিয়া অপুর অত্যন্ত খারাপ লাগে। মন যেন ছোট এতটুকু হইয়া যায়। সেদিন তাহারা উহাকে বসিতে বলিলেও সে বেশিক্ষণ থাকিতে পারে নাই। সদর রাস্তায় আসিয়া তবুও অনেকটা স্বস্তি বোধ করিয়াছিল। বাড়ি ফিরিয়াও সেই বদ্ধতা, বরং যেন আরো বেশি। এখানে ইট সিমেন্ট আর মার্বেল পাথরের চারিধার মায় উঠান পর্যন্ত বাঁধানো। অপু মাটি দেখিতে না পাইলে থাকিতে পারে না। এখানে যা মাটি আছে তাও যেন অন্যরকম। যে মাটির সঙ্গে তার পরিচয়, এ যেন সে মাটি নয়। তাহা ছাড়া ইহাদের বাড়ি চলিবার ফিরিবার স্বাধীনতা কই। থাকিতে হয় ভয়ে ভয়ে চোরের মতো। কে কি বলিবে, উঁচু গলায় কথা কওয়া যায় না, ভয় করে। একদিন অপু দপ্তরখানায় গিয়া দেখিয়াছে বুড়ো খাতানজি একটা লোহার শিক বসানো খাঁচার মতো ঘরে অন্ধকারের মধ্যে বসিয়া থাকে। অনেকগুলি খেরো বাঁধানো হিসাবের খাতা একদিকে স্তূপীকৃত করা। ছোট্ট কাঠের হাত বাক্স সামনে করিয়া বুড়া সারাদিন ঠায় একটা ময়লা চিট তাকিয়া হেলান দিয়া আছে। ঘরে এত অন্ধকার যে দিনমানেও মাঝে মাঝে ছোট্ট একটা রেড়ির তেলের প্রদীপ জ্বলে। গিরিশ গোমস্থা জমা সেরেস্তায় বসে। নিচু তক্তাপোষের উপর ময়লা চাদর পাতা। চারিধারে দু কোণে কাপড়ে বাঁধা রাশি রাশি দপ্তর। সে ঘরটা খাতানজিখানার মতো অত অন্ধকার নয়,
দু-তিনটা বড় বড় জানালাও আছে, কিন্তু তক্তপোষের নিচে রাশিকৃত তামাকের গুল ও ছেঁড়া কাগজ এবং কড়িকাঠে মাকড়সার জাল ও কেরোসিন আলোর ঝুল। যখন বীরুমহুরী হাঁকিয়া বলে, ও হে রামদয়াল, দেখো তো গত তৌজিতে বাদ্যকর খাতে কত খরচ লেখা আছে, তখনই কি জানি কেন অপুর মনে দারুণ বৃতৃষ্ণা আবার জাগিয়া ওঠে। সকালবেলা অপু দেউরির কাছটায় আসিয়া দেখিল বাড়ির ছেলেরা চেয়ার গাড়িটা ঠেলিয়া খেলিতেছে। গাড়িটা নতুন তৈয়ারি হইয়া আসিয়াছে, ডান্ডা লাগানো লোহার চেয়ার, উপরে চামড়ার গদি, বড় বড় চাকা, ঝকঝকে দেখিতে। সে কাছে আসিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতেছে। রমেন বলিল, এই এসে ঠেলো তো একবার আমাদের। এই গাড়িটা আসা অবধি অপুর মনে মনে ইহার উপর লোভ আছে। খুশি হইয়া বলিল, ঠেলছি, আমায় একবার চড়তে দেবেন তো? আচ্ছা হবে, ঠেল তো, খুব জোরে দিবি। খুব খানিকক্ষণ খেলা হইবার পর রমেন হঠাৎ বলিল, আচ্ছা খুব হয়েছে এবেলা, থাক আর নয়। পরে গাড়ি লইয়া সকলে চলিয়া যাইতেছে দেখিয়া অপু বলিল, আমি একটু চড়ব না? রমেন বলিল, আচ্ছা যা যা, এবেলা আর চড়ে না, বেশি চড়লে আবার ভেঙে যাবে, দেখা যাবে ওবেলা। ক্ষোভে অপুর চোখে জল আসিল। সে এতক্ষণ ধরিয়া আশায় আশায় ইহাদের সকলকে প্রাণপণে ঠেলিয়াছে। বলিল, বা আপনি যে বললেন আমাকে একবার চড়তে দেবেন আমার পালায়, আমি সকলকে ঠেললাম, বেশ তো, সেদিন ওই রকম চড়ালেন না শেষকালে। রমেন বলিল, ঠেললি কেন তুই? না ঠেললেই পারতিস। যা, কে বলেছে তোকে চড়তে দেবে? গাড়ি কিনতে পয়সা লাগে না? সে বলিল, কেন আপনিও বললেন, ওই সন্তুও বললে, ঠেলে ঠেলে আমার হাত গিয়েছে, আর আমি বুঝি একবারটি, বেশ তো আপনি। রমেন গরম হইয়া বলিল, আমি বলিনি যা। সন্তু বলিল, বক দেখেছ? কোনো কিছু না। হঠাৎ বড়বাবুর ছেলে টেবু আসিয়া তাহার গলায় হাত দিয়া ঠেলিতে ঠেলিতে বলিল, যা যা, আমরা চড়াবো না, আমাদের খুশি, তো নিজের ঘরের দিকে যা, এদিক আসিস কেন খেলতে? টেবু অপুর অপেক্ষা বয়সে ছোট বলিয়া তাহার কৃত অপমানের দরুণী হোক বা সকলের ঠাট্টা বিদ্রুপের জন্যই হোক, অপুর মাথা কেমন বেঠিক হইয়া গেল। সে ঝাঁকুনি দিয়া ঘাড় ছিনাইয়া লইয়া টেবুকে এক ধাক্কা মারিতেই টেবু ঘুরিয়া গিয়া দেয়ালের উপর পড়িয়া গেল। কপালটা দেয়ালে লাগিয়া খানিকটা কাটিয়া রক্তপাত হইতে টেবু সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। ঝি চাকর ছুটিয়া আসিল, খানসামা দারোয়ান ছুটিয়া আসিল। উপরের বৈঠকখানায় বড়বাবু সকালবেলা কাছারি করিতেছিলেন, তিনি সদল বলে নিচে নামিয়া আসিলেন। 10 দিক হইতে 10 ঘটি জল, বাতাস, জলপটি, হৈ হৈ কাণ্ড। গোলমাল একটু কমিলে বড়বাবু বলিলেন, কই, কে মেরেছে দেখি? রামনিহরা সিং দারোয়ান পিছন হইতে ঠেলিয়া অপুকে বড়বাবুর সামনে দাঁড় করাইয়া দিল। বড়বাবু বলিলেন, কে? ওই সেই কাশীর বামুন ঠাকুরের ছেলে না? গিরিশ সরকার আগাইয়া আসিয়া বলিল, ভারী বদ ছোকরা, আবার জ্যাঠামি ওর যদি শোনেন বাবু, সেই সেবার থিয়েটারের দিন বসেছে একেবারে সকলের মুখের সামনে, বাবুদের জায়গায় সরে বসতে বলেছি, মুখোমুখি তর্ক কি? সেদিন আবার দেখি ওই শেঠেদের বাড়ির মোড়ে রাস্তায় একটা লাল পাঞ্জাবি গায়ে দিয়ে বাদশাই খেতে খেতে আসছে, এই বয়সেই তৈরি। বড়বাবু রমেনকে বলিলেন, সকালে আজ তোমাদের মাস্টার আসেনি? পড়াশোনা ছিল না? এই আমার বেতের ছড়িটা নিয়ে এসো তো কেউ, ওর সঙ্গে মিশে খেলা করতে কে বলে দিচ্ছে তোমাদের? রমেন কাঁদো কাঁদো মুখে বলিল, ওই তো আমাদের খেলার সময় আসে, আমরা কেন যাব? জিজ্ঞেস করুন বলুন সন্তুকে, আপনার সেই ছবিওয়ালা ইংরেজি ম্যাগাজিনগুলোর ছবি দেখতে চায়, আবার বড় বৈঠকখানায় ঢুকে এটা সেটা নেড়েচেড়ে দেখে। গিরিশ সরকার বলিল, দেখুন শখটা দেখুন আবার। এবার অপুর পালা। বড়বাবু বলিলেন, সরে এসো দিকে, টেবুকে মেরেছ কেন? ভয়ে অপুর প্রাণ ইতিপূর্বেই উড়িয়া গিয়াছিল। সে রাগের মাথায় ধাক্কা দিয়াছিল বটে, কিন্তু এত কাণ্ডের জন্য প্রস্তুত ছিল না। সে আড়ষ্ট জিহ্বা দ্বারা অতি কষ্টে উচ্চারণ করিল, টেবু আমাকে আগে তো আমাকে। বড়বাবু কথা শেষ করিতে না দিয়াই বলিলেন, টেবুর বয়স কত আর তোমার বয়স কত জানো? গুছাইয়া বলিতে জানিলে অপুর পক্ষ হইতেও একথা বলা চলিত যে টেবুর বয়স কিছু কম হইলেও কার্যে সে অপুর জ্যাঠামশাই নীলমণি রায় অপেক্ষাও পাকা। বলা চলিতে পারিত যে টেবু ও এবাড়ির সব ছেলেই বিনা কারণে যখন তখন তাহাকে বাঙাল বলিয়া খেপায়, বক দেখায়, পিছন হইতে মাথায় ঠোকর মারে। সে না হয় একটু খেলা করিতে যায়, এই তো তাহার অপরাধ,
কিন্তু উঠান ভরা লোকারণ্যের কৌতূহলী দৃষ্টির সম্মুখে বিশেষ করিয়া বড়বাবুর সঙ্গে কথা কহিতে জিহ্বা তাহার তালুর সঙ্গে জুড়িয়া গিয়াছিল। সে শুধু বলিল, টেবুও আমাকে, শুধু শুধু আমাকে এসে। বড়বাবু গর্জন করিয়া বলিলেন, স্টুপিড টেপো ছোকরা, কে তোমাকে বলে দিচ্ছে এদিকে এসেদের সঙ্গে মিশতে? এই দাও তো বেডটা, এগিয়ে এসো, এসো। সপাং করিয়া এক ঘা সজোরে পিঠে পড়িবার সঙ্গে সঙ্গে সে কেমন বিস্ময়ের চোখে বড়বাবু ও তাহার পুনর্বার উদ্যত বেতের ছড়িটার দিকে চাহিল। জীবনে সে কখনো ইহার পূর্বে মার খায় নাই, বাবার কাছেও নয়। তাহার বিভ্রান্ত মন যেন প্রথমটা প্রহার খাওয়ার সত্যটাকে গ্রহণ করিতে পারিতেছিল না। পরে সে কতকটা নিজের অজ্ঞাতসারেই বেতটা ঠেকাইবার জন্য হাত দুখানা উঠাইল, কিন্তু এবার আর তাহার দুঃখ করিবার কিছু রহিল না যে সে তাহার পালার বেলা ফাঁকে পড়িল। বেতের সপাসপ শব্দে টেবুকেও কপালের ব্যথা ভুলিয়া চাহিয়া দেখিতে হইল। রাঁধুনির ছেলের যাহাতে স্পর্ধা না হয়, বড়বাবু এ বিষয়ে তাহাকে সুশিক্ষাই দিলেন। অন্য বেত হইলে ভাঙিয়া যাইত, এ বেতটা বোধহয় খুব দামি। বড়বাবু হাঁপ জিরাইয়া লইয়া বলিলেন, বুড়ো ধারি বয়াটে ছোকরা কোথাকার, আজ তোমাকে সাবধান করে দিচ্ছি। ফের যদি শুনি এ বাড়ির কোনো ছেলের সঙ্গে মিশেছ, কান ধরে তক্ষুনি বাড়ি থেকে বিদায় করে দেবো। পরে কাহার দিকে চাহিয়া কহিলেন, আর দেখুন না ধীরেনবাবু, বিধবা মা আর সতীশবাবু ম্যানেজার কাশি থেকে আনলেন, ভাবলাম জাতের মেয়ে থাকুক। দেখুন কাণ্ড, মা ভাত রাঁধে, উনি পাঞ্জাবি গায়ে দিয়ে সিগারেট খেয়ে বেড়ান। ধীরেনবাবু বলিলেন, ওসব ওই রকমই হয়ে থাকে। এরপর কোকেন খাবে, মার বাক্স ভাঙবে, ওর নিয়মই ওই। তার উপর আবার কাশির ছেলে। বাড়ির মধ্যে সব কথা গিয়া পৌঁছায় না। অপুর মার খাওয়ার কথা কিন্তু সর্বজয়া শুনিল, একটু ভালো করিয়াই শুনিল। গৃহিণী বলিলেন, ওরকম যদি গুন্ড ছেলে হয় তাহলে বাছা। রুটির ঘর হইতে আসিয়া দেখিল অপু স্কুলে গিয়াছে। মাকে কিছু বলে নাই। এসব কথা সে কখনো মাকে বলেও না। রাগে দুঃখে ক্ষোভে সর্বজয়ার গা ঝিমঝিম করিতে লাগিল। সর্বাঙ্গ হইতে যেন ঝাল বাহির হইতে থাকিল। ঘরে না থাকিতে পারিয়া সে বাহিরের অপরিসর বারান্দাটাতে আসিয়া দাঁড়াইল। তাহার অপুর গায়ে হাত। সে যে এখনো বলে, মা, সিঁড়ির ঘর দিয়ে তুমি যখন রান্নাবাড়ি থেকে আসবে তখন রাত্রে তোমায় একদিন এমন ভয় দেখাবো। তাহার কি কোনো বুদ্ধি আছে? কত লাগিয়াছিল, কে তাহাকে বুঝিয়াছে সেখানে, কে শুনিয়াছে তাহার কান্না। সর্বজয়ার বুক ফাটিয়া কান্না আসিল। অন্ধকার রাত, আকাশে দু একটা তারা জ্বলজ্বল করে। আস্তাবলের মাথায় আমলকি গাছের ডালে বাতাস বাঁধে। দালানের কোণের ফুটা লোহার চৌবাচ্চার পাশে বসিয়া কথাটা ভাবিতে ভাবিতে কান্নার বেগে তাহার সর্বশরীর কাঁপিতে লাগিল। ঠাকুর, ঠাকুর, ও আমার বড় আদরের ধন। তুমি তো জানো ও একদণ্ড চোখের আড়াল থেকে সরলে আমি স্থির থাকতে পারিনি। যা কিছু শাস্তি দেবার আমার উপর দিয়ে দিয়ে দাও ঠাকুর। ওকে কিছু বলো না। আমার বুক ফেটে যায় ঠাকুর, তা আমি সইতে পারবো না। সকাল সকাল অপুদের স্কুলের ছুটি হইয়া গেল। তাহার ক্লাসের ছেলেরা ধরিল তাহাদের ফুটবল খেলায় অপুকে রেফারি হইতে হইবে। অপু ভারী খুশি হইল। ফুটবল খেলা সে এ শহরে আসিবার পূর্বে কোনোদিন দেখে নাই। সে খুব ভালো খেলিতেও পারে না, তবুও কিন্তু ক্লাসের ছেলেরা তাহাকেই সকলের চেয়ে পছন্দ করে। খেলায় রেফারি হইতে প্রায়ই তাহার ডাক পড়ে। সে বলিল, সেই বড় হুইসিলটা বাড়ি থেকে নিয়ে আসি ভাই, বাক্সে পড়ে রয়েছে। আমি ঠিক 4টের সময় মাঠে আসবো এখন। পথে আসিতে আসিতে অপুর সকালের কথাটা মনে উঠিল। আজ সারাদিনটাই সে কথা ভাবিয়াছে। বাটসাই খাইতে গিয়া সেদিন গিরিশ সরকারের সামনে পড়িয়া গিয়াছিল, এ কথা ঠিক, কিন্তু বাটসাই কি সে রোজ খায়? সেদিন মেজ বৌরানীর দেওয়া রাঙা পাঞ্জাবিটা গায়ে দিয়া স্কুল হইতে ফিরিবার পথে তাহার হঠাৎ শখ হইয়াছিল, এইরকম পাঞ্জাবি গায়ে দিয়া বাবুরা বাটসাই খায়, সেও একবার খাইবে। তাই খাবারের পয়সাটায় বাটসাই কিনিয়া সে ধরাইয়া খাইতেছিল। কিন্তু সেই একদিন নিশ্চিন্দিপুরে লুকাইয়া খাইতে গিয়াও ভালো লাগে নাই, সেদিনও লাগিল না। তাহার মনে হইয়াছিল, দূর, এ না কিনে 1 পয়সা ছোলা ভাজা কিনলে বেশ হতো। এ যে কেন লোকে কিনে খায়। কিন্তু গিরিশ সরকার না জানিয়া শুনিয়া তাহাকে যাতা বলিল কেন? ভাগ্যিস লীলা এখানে নাই। থাকিলে সে দেখিলে বড় লজ্জার কথা হইত। মাও বোধ হয় টের পায় নাই। পাছে মা টের পায়,
এই জন্যই তো সে ওবেলা তাড়াতাড়ি স্কুলে চলিয়া আসিয়াছিল। লীলা কতদিন এখানে আসে নাই, সেই 8 বছর গিয়াছে, আর আসে নাই। এখন আসিলেই কি আর উহারা তাহার সহিত কথা কহিতে দিবে? বাড়ি ফিরিতেই দেউরির কাছটায় আসিয়া শুনিল উপরের বৈঠকখানায় কলের গান হইতেছে। শব্দটা কানে যাইতেই সে খুশি ভরা উৎসুক চোখে মুখ উঁচু করিয়া দোতলার জানালার নিচে রাস্তার উপর দাঁড়াইয়া গেল। রাস্তা হইতে গানের সব কথা ভালো বোঝা যায় না, কিন্তু সুরটি ভারী চমৎকার। শুনিতে শুনিতে স্কুল, খেলা, রেফারিগিরি, ওবেলা মার খাওয়া মন হইতে সব একেবারে মুছিয়া গেল। গানের সুরে তাহার মনটা আপনা আপনি কোথায় উড়িয়া যায়। সেই তখন তখন নিশ্চিন্দিপুরের নদীর ধারে বেড়াইতে গিয়া কতদিন দেখিত ওপারে উলুখড়ের মাঠে ছোট রাঙা ফুলে ভরা শিমুল চারা, তাহাদের পিছনে কত দূরে নীল আকাশের পট, খড়ের মাঠ যেন আঁকা, রাঙা ফুল শিমুল চারা যেন আঁকা, শুকনো ডালে কি পাখি বসিয়া থাকিত, সব যেন আঁকা। তাহাদের সকলের পিছনে সেই দেশটা, বহু দূরের দেশটা, কোন দেশ তাহার জানা নাই, মাত্র মনের খুশিতে সেটা ধরা দিত। কে যেন ডাকে কত দূর হইতে, উচ্ছ্বসিত আনন্দ ভরা পরিচিত সুরের ডাক আসে, অপু অপু। মন খুশিতে ভরিয়া উঠিয়া সাড়া দেয়, যাই। তাহাদের ছোট ঘরটাতে ফিরিতে তাহার মা জিজ্ঞাসা করিল, সকাল সকাল এলি যে? ওপর ক্লাসের ছেলেরা বল খেলায় জিতেছে, তাই হাফ স্কুল। আয় বস এখানে। আজ তোকে ওরা কি জন্যে নাকি ডেকে নিয়ে গিয়ে নাকি বকেছে? না, ওই টেবুর একটুখানি লেগেছে, তাই বড়বাবু ডেকে বলছিলেন কি হয়েছে, তাই। বকে টকে নি তো? না। তাহার মা খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, একটা কথা ভাবছি, এখান থেকে চলে যাবি? সে আশ্চর্য হইয়া মায়ের মুখের দিকে চাহিল, পরে হঠাৎ খুশি হইয়া বলিয়া উঠিল, কোথায় মা? নিশ্চিন্দিপুর? সেই বেশ তো, চলো, আমি সেখানে ঠাকুর পুজো করব। পৈতেরা তো হয়ে গিয়েছে, নিজেদের দেশ, বেশ হবে, এখানে আর থাকবো না। সর্বজয়া বলিল, সে কথাও তো ভাবছি আজ 2 বছর। সেখানে যাবি বলছিস, কি আর আছে বল দেখি সেখানে? এক বাড়িখানা, তাও আজ 3 বছর বর্ষার জল পাচ্ছে, আর কিছু কি আছে একদিন? মানধাতার আমলের পুরনো বাড়ি, ছিল একটু ধানের জমি, তাও তো গিয়ে মাথা গোজবার জায়গাটুকু নেই। 70 হাসাতে যাওয়া। এক কাজ করলে হয়, চল বরং। আচ্ছা, কাশি যাবি? বিশেষ কিছু ঠিক হইল না। তাহার মায়ের তখনও খাওয়া হয় নাই। স্নান সারিয়া পুনরায় রান্নাবাড়ি চলিয়া গেল। অপুর একটা কথা মনে হইল, তাহার গানের গলা আছে। দিদি বলিত, যাত্রাদলের বন্ধুও সেবার বলিয়াছিল, সে যদি কোনো যাত্রাদলে যায় তাহাকে নেয় না। এখানে মার বড় কষ্ট, এখান হইতে সে মাকে লইয়া যাইবে। ওহ, কি গরম! রান্নাবাড়ির নলের মুখে ধোঁয়া কুণ্ডলি পাকাইয়া উঠিতেছে, কার্নিশের গায়ে রোদ, ঘরের ভিতরটা এরই মধ্যে অন্ধকার। আস্তা বলে মাতা বিয়া সহিস কি হিন্দি বুলি বলিতেছে। পাথর বাঁধানো মেঝেতে ঘোড়ার খুঁট ঠুকিবার খটখট আওয়াজ, ড্রেনের সেই গন্ধ। তাহার মাথাটা এমন ধরিয়াছে যেন ছিঁড়িয়া পড়িতেছে। সে ভাবিল, এখন একটু শুয়ে নি, এরপর উঠে খেলার মাঠে যাব। মোটে 3টে বেজেছে, এখন বড় রোদটা। বিছানায় শুইয়া একটা কথাই বারবার তাহার মনে আসিতে লাগিল। এ কথাটা এতদিন এভাবে সে ভাবিয়া দেখে নাই। এতদিন যেন তাহার মনের কোনো কোণে সবসময় স্পষ্টভাবে জাগিয়া থাকিত যে এসবের শেষে যেন তাহাদের গ্রাম অপেক্ষা করিয়া আছে তাহাদের জন্য। যদিও সেখান হইতে চলিয়া আসিবার সময় ফিরিবার কোনো কথাই ছিল না, সে জানে, তবুও এ মোহটুকু তার একেবারে কাটে নাই। কিন্তু আজকার সমুদয় ব্যাপারে, বিশেষ করিয়া মায়ের ও বড়বাবুর কথায় তাহাদের নিরাশ্রয়তা ও গৃহহীনতার দিকটা তাহার কাছে বেশ স্পষ্ট হইয়া উঠিল। আর কি কখনো সে তাহাদের গায়ে ফিরিতে পারিবে না? কখনো না, কখনো না। এই বিদেশ, এই গিরিশ সরকার, এই চোর হইয়া থাকা, না হয় মায়ে ছেলে হাত ধরিয়া ছন্নছাড়া পথে পথে চিরকাল, এরাই কি কায়েম হইতে আসিয়াছে? আস্তা বলে 2 সহিসে ঝগড়া বাঁধাইয়াছে। রান্নাবাড়ির ছাদে
কাকের দল ভাতের লোভে দলে দলে জুটিতেছে। একটু পরে তাহার মনে হইল একই কি কথা অনেকক্ষণ ধরিয়া ভাবিতেছে, একই কি কথা। আস্তা বলে ঘোড়ার খুরের আওয়াজ থামে নাই, সে যেন মাটির ভিতর কোথায় সেধিয়া যাইতেছে, খুব খুব মাটির ভিতর। নিচের দিকে কে যেন টানিতেছে, বেশ আরাম, মাথা ধরা নাই, বেশ আরাম। উফ, কি রোদটাই ঝাঁ ঝাঁ করিতেছে। দিদির যা কাণ্ড, এত রোদ্দুরে চড়ুই ভাতি। সে বলিতেছে, দিদি শুয়ে নে, এত রোদ্দুরে চড়ুই ভাতি। রানুদি কানের কাছে বসিয়া কি সব কথা, অনেক কি সব কথা বলিয়া যাইতেছে। রানুদির ছলছলে ডাগর চোখ দুটি অভিমান ভরা। সে কি করিবে? নিশ্চিন্দিপুরে তাদের চলে না যে। রানুদি না লীলা। হারান কাকা বাঁশের বাঁশি বেচিবার জন্য আনিয়া বাজাইতেছে, ভারী চমৎকার বাজায়। সে বাবাকে বলিল, 1 পয়সার বাঁশের বাঁশি কিনবো বাবা, একটা পয়সা দেবে? তাহার বাবা তাহার বড় বড় চুল কানের পাশে তুলিয়া দিতে দিতে আদর করিয়া বলিতেছে, বেশ হয়েছে তোর গল্পটা, ছাপিয়ে এলে আমায় দেখতে দিস তো খোকা। সে বলিতেছে, কোকেন কি বাবা? গিরিশ সরকার বলেছে আমি নাকি কোকেন খাবো। বাবার গলায় পদ্মবীজের মালা, সেই কথক ঠাকুরের মতো। তাহাদের মাঝের পাড়ার স্টেশন, কাঠের বড় তক্তাটায় লেখা আছে মাঝের পাড়া। সে আগে আগে ভারী বোঝ কাটা পিঠে, মা পিছনে পিছনে। তাহার গায়ে রাঙা পাঞ্জাবিটা কেমন ছায়া সারা পথে। আকাশে সন্ধ্যা তারা উঠিয়াছে, পাকা বটফলের গন্ধে ভরা বাতাসটা। নিশ্চিন্দিপুরের পথ যেন ফুরাইতেছে না। সে চলিয়াছে, চলিয়াছে, চলিয়াছে। সে আর মা এ পথে একা কখনো আসে নাই। পথ সে চিনিতে পারিতেছে না। ও কাস্তে হাতে, কাকা শুনছ? নিশ্চিন্দিপুরের পথটা একটু বলে দাও না আমাদের। যশোরা নিশ্চিন্দিপুর, বেত্রবতীর ওপারে। তাহার মা ঘরে ঢুকিয়া বলিল, হ্যাঁ রে, ওঠ ও অপু, বেলা যে আর নেই। বললি যে কোথায় খেলতে যাবি, ওঠ ওঠ। সে মায়ের ডাকে ধর্মর করিয়া বিছানার উপর উঠিয়া বসিয়া চারিদিকে চাহিল। উফ, কি বেলায় গিয়াছে, রোদ একেবারে কোথায় উঠিয়া গিয়াছে। তাহার মা বলিল, বললি যে কোথায় খেলতে যাবি, তা গেলি কই? অবেলায় পড়ে পড়ে কি ঘুমটাই দিলি? দেব তোর সেই বাঁশিটা বের করে। তরঙ্গ হইতে বাহির করিয়া বাঁশিটা মা বিছানার কোণে রাখিয়া দিল বটে, সে কিন্তু রেফারিগিরি করিতে যাওয়ার কোনো উৎসাহ দেখাইল না। ঘরের ভিতর এরই মধ্যে অন্ধকার। উঠিয়া আসিয়া জানালার কাছে অন্যমনস্কভাবে চুপ করিয়া দাঁড়াইয়া বাহিরের দিকে চাহিয়া রহিল। বেলা একেবারে নাই, এক অসহ্য গুমোট। আস্তাবলের ড্রেনের গন্ধটা যেন আরও বাড়িয়াছে। ফটকের পেটা ঘড়িতে ঢং ঢং করিয়া বোধহয় 6টা বাজাইতেছে। ওই আস্তাবলের মাথায় যে আকাশটা, ওরই ওপারে পূর্ব দিকে বহু দূরে তাহাদের নিশ্চিন্দিপুর। আজ কতদিন সে নিশ্চিন্দিপুর দেখে নাই, 3 বৎসর, কত কাল। সে জানে নিশ্চিন্দিপুর তাহাকে দিন রাতে সব সময় ডাকে। শাখারি পুকুর ডাক দেয়, বাঁশবনটা ডাক দেয়, সোনাডাঙ্গার মাঠ ডাক দেয়, কদমতলার সাহেবের ঘাট ডাক দেয়, দেবী বিশালাক্ষী ডাক দেন। পোড়া ভিটার মিষ্ট লেবু ফুলের গন্ধে সজনেতলার ছায়ায় ছায়ায় আবার কবে গতিবিধি, আবার কবে তাহাদের বাড়ির ধারের সিঁড়ি সোদালি বনে পাখির ডাক। এতদিনে তাহাদের সেখানে ইছামতিতে বর্ষার ঢল নামিয়াছে। ঘাটের পথে শিমুল তলায় জল উঠিয়াছে। ঝোপে ঝাপে নাটা কাটা বনকলমির ফুল ধরিয়াছে। বন অপরাজিতার নীল ফুলে বনের মাথা ছাওয়া। তাহাদের গ্রামের ঘাটটাতে কুঁচ ঝোপের পাশে রাজু কাকা হয়তো এতক্ষণে তাহার অভ্যাস মতো অবেলায় স্নান করিতে নামিয়াছে। চালতে পোতার বাঁকে নতুন কষার বনের ধারে ধারে অক্রুর মাঝি মাছ ধরিবার দোয়ারি পাতিয়াছে। আজ সেখানকার হাটবার। ঠাকুরজি পুকুরের সেই বটগাছটার পিছনে দিগন্তের কোলে রাঙা আগুনের ফেনার মতো সূর্য অস্ত যাইতেছে। আর তাহারই তলাকার মেঠো পথ বাহিয়া গ্রামের ছেলে পটু, নীলু, তিনু, ভোলা সব হাট করিয়া ফিরিতেছে। এতক্ষণে তাদের বনে ঘেরা বাড়িটার উঠানটাতে ঘন ছায়া পড়িয়া আসিতেছে। কিচকিচ করিয়া পাখি ডাকিতেছে। সেই মিষ্ট নিঃশব্দ শান্ত বৈকাল। সেই হলদে পাখিটা আজও আসিয়া পাঁচিলের উপরের কঞ্চির ডালটাতে সেই রকমই বসে।
মায়ের হাতে পোঁতা লেবু চারাটাতে হয়তো এতদিনে লেবু ফলিতেছে। আরও কিছুক্ষণ পরে তাহাদের সে ভিটায় সন্ধ্যার অন্ধকার হইয়া যাইবে। কিন্তু সে সন্ধ্যায় সেখানে কেহ সাঁজ জ্বালিবে না, প্রদীপ দেখাইবে না, রূপকথা বলিবে না। জনহীন ভিটার উঠান ভরা কালমেঘের জঙ্গলে ঝিঝি পোকা ডাকিবে। গভীর রাত্রে পিছনের ঘন বনে জগডুমুর গাছে লক্ষ্মী পেঁচার রব শোনা যাইবে। কেহ কোনোদিন সেদিক মারাইবে না। গভীর জঙ্গলে চাপা পড়া মায়ের সে লেবু গাছটার সন্ধান কেহ কোনোদিন জানিবে না। ওর কলমির ফুল ফুটিয়া আপনা আপনি ঝরিয়া পড়িবে। কুল নোনা মিথ্যাই পাকিবে। হলদে টানা 13 পাখিটা কাঁদিয়া কাঁদিয়া ফিরিবে। বনের ধারে সে অপূর্ব মায়াময় বৈকালগুলি মিছামিছি নামিবে চিরদিন। ওবেলা এক উঠান লোকের সম্মুখে বিনা বিচারে মার খাইয়াও তাহার চোখ দিয়া এক ফোঁটা জল বাহির হয় নাই। কিন্তু এখন নির্জন ঘরের জানালাটাতে একা একা দাঁড়াইয়া হঠাৎ সে কাঁদিয়া আকুল হইল। উচ্ছ্বসিত চোখের জল ঝরঝর করিয়া পড়িয়া তাহার সুন্দর কপোল ভাসাইয়া দিতেই চোখ মুছিতে হাত উঠাইয়া আকুল সুরে মনে মনে বলিল, আমাদের যেন নিশ্চিন্দিপুর ফেরা হয় ভগবান, তুমি এই করো, ঠিক যেন নিশ্চিন্দিপুর যাওয়া হয়, নইলে বাঁচব না, পায়ে পড়ি তোমার। পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে, ঠ্যাঙারে বীরু রায়ের বটতলায়, কি ধলচিতের খেয়াঘাটের সীমানায়। তোমাদের সোনাডাঙ্গা মাঠ ছাড়িয়ে ইছামতি পার হয়ে পদ্ম ফুলে ভরা মধুখালী বিলের পাশ কাটিয়ে বেত্রবতীর খেয়ায় পাড়ি দিয়ে পথ আমার চলে গেল সামনে সামনে, শুধুই সামনে। দেশ ছেড়ে বিদেশের দিকে, সূর্যোদয় ছেড়ে সূর্যাস্তের দিকে, জানার গণ্ডি এড়িয়ে অপরিচয়ের উদ্দেশ্যে। দিন রাত্রি পার হয়ে, জন্ম মরণ পার হয়ে, মাস বর্ষ মন্বন্তর মহাযুগ পার হয়ে চলে যায়। তোমাদের মর্মর জীবন স্বপ্ন শ্যাওলা ছাতার দলে ভরে আসে। পথ আমার তখনও ফুরোয় না, চলে চলে চলে, এগিয়েই চলে। অনির্বাণ তার বিনাশনে শুধু অনন্তকাল আর অনন্ত আকাশ। সে পথের বিচিত্র আনন্দ যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পড়িয়েই তো তোমায় ঘর ছাড়া করে এনেছি। চলো চলো, এগিয়ে যাই।